মেবি এখন প্রবলেম নাই, দেখেন তো। এই যে আমি সিলেক্ট করলাম, এই কোডটা সিলেক্ট করলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, ঠিক আছে না? জি হ্যালো। স্যার, এখন অনেকটা ফাস্ট হচ্ছে, আগের থেকে অনেকটা ফাস্ট আছে। হ্যাঁ, এমন হচ্ছে কেন মাঝে মধ্যে? তাহলে নেট প্রবলেম হতে পারে। তো এখানে দেখেন, এখানে একটা ফাঁকা ভেরিয়েবল নেওয়া হয়েছে। হুম, ফাঁকা ভেরিয়েবল নেওয়া হয়েছে। এই ভেরিয়েবলের মধ্যে যতবার লুপটা চলবে এই টেক্সটটা এই ভেরিয়েবলের মধ্যে মনে করেন দেখাই দিবে। হুম, এই লুপটা মানে এই লেখাটা এই ভেরিয়েবলের মধ্যে দেখিয়ে দিবে। তো চলেন আমরা দেখি হোয়াইল লুপটা। দেখেন, প্রথমে আই একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, যে কোনো নাম দিতে পারেন, তো সংক্ষেপে আমরা আই দিই, কারণ এখানে আই এর ব্যবহার শুধু এতটুকুতেই, এর বাইরে নাই, তো যার কারণে আই দিলে বোঝা যায় যে এখানে 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 3 লাইনের মধ্যেই ব্যবহার সীমাবদ্ধ থাকে সচরাচর। তো এখানে আই এর ইনিশিয়াল ভ্যালু 0 নেওয়া হয়েছে। আর হোয়াইল লুপটা চালানো হয়েছে কতদূর পর্যন্ত চলবে? আই এর মান 10-এর নিচ পর্যন্ত চলবে এই লুপটা। এটা ক্লিয়ার? এই কন্ডিশন বলতে কি বোঝানো হয়েছে? যে লুপ চলবে কতক্ষণ পর্যন্ত? 9 পর্যন্ত চলবে, 9 তাই না? পর্যন্ত স্যার। জি হ্যাঁ, স্যার। 9 পর্যন্ত। আর যদি ইকুয়াল টু দিতাম তাহলে কত পর্যন্ত চলতো? লেস দ্যান অর ইকুয়াল টু, তাহলে 10 10 পর্যন্ত। পর্যন্ত। হ্যাঁ, এটা ক্লিয়ার, ঠিক আছে। আর তারপরে এই এখানে এসে যখন ইয়ে করবে টেক্সট প্লাস এই যে এইচটিএমএল একটা ট্যাগ দিছে, এটার অর্থ কি? মানে প্রতি লাইনে এই দিস দা নাম্বার ইজ, আয়ের মান যত থাকবে, আয়ের মান কত হয়েছে আমার প্রথমে? এই যে 0 0, এর কন্ডিশন তো সত্য, এটার কন্ডিশন সত্য না? 10-এর থেকে 0 ছোট না? এখানে জি আয়ের মান স্যার। তো 0, আয়ের মান 0 মানে সত্য, তাহলে লুপের ভিতরে ঢুকলো। এই ভিতরে ঢুকে কি করলো? টেক্সট প্লাস, মানে এখানে ফাঁকা আছে, ফাঁকার সঙ্গে কি যোগ করে দিল? ফাঁকার সঙ্গে যোগ করে দিল এই ইয়াটা, নাম্বার ইজ 0, আয়ের মান কত? 0। তাহলে এই যে প্রথম লাইনে 0 আসছে, একটা একটা ক্লিয়ারলি বুঝেন। আয়ের মান আমরা ধরে নিয়েছি 0, এখানে যদি আমি 1 দিই কিংবা 2 দিলাম, 2 দিলে তাহলে কি আসবে এখানে? আহ, আয়ের মান 2, 2 2 ইজ স্মল দেন 10, কথাটা তো ঠিক আছে, তাই না? 2 স্মল দেন 10, এটা কি ট্রু না ফলস হচ্ছে? স্যার এটা ট্রু। ট্রু ট্রু স্যার। তাহলে আয়ের মান 2, তাহলে 2 ইজ লেস দেন 10, তাহলে ট্রু, তাহলে লুপের মধ্যে ঢুকবে, লুপের মধ্যে ঢুকে গেল, ঢুকে তাহলে টেক্সটের সঙ্গে কি যোগ করলো? দিস নাম্বার ইজ, এই লেখাটা বারবার যোগ হবে, যেহেতু বিআর আছে প্রতিবার লাইন ব্রেক হবে, বিআর দেওয়ার জন্য। তো এই লেখাটা আসবে প্লাস একটা স্পেস আসবে, এই যে স্পেসটা আমরা স্ট্রিং এর মধ্যে নিয়েছি। হ্যাঁ, স্ট্রিং এর মধ্যে যা নেবেন তাই দেখাবে। আর আয়ের এখানে মান কত বিয়ার হবে? তো ব্রেক বোঝাচ্ছে না, তাই না? হ্যাঁ, এখানে বিয়ার দিয়ে তো ব্রেক বোঝাচ্ছে না, তাই না? লাইন ব্রেক হবে এখানে। জাস্ট এইচটিএমএল ট্যাগ, মনে করেন একটা এইচটিএমএল ট্যাগ যখন এটার মাধ্যমে ইয়ে করবেন, আপনি জি, কোডে পাঠাবেন, মানে জি। আউটপুটে পাঠাবেন, তখন এই ট্যাগটা তো দেখাবে না। এইচটিএমএল না, ব্রাউজার এইচটিএমএল ট্যাগটাকে রিড করে তারপর রেজাল্টটা দেখাবে। এই জি, জি। মানে আমি বলতে চাচ্ছি এখানে ব্রেকটা হলো কোথায়? ব্রেকটা তো আমরা দেখতে পাচ্ছি লাইন না। ব্রেক, লাইন ব্রেক হয়েছে, এই যে দেখেন লাইন ব্রেক প্রতিটা আলাদা আলাদা। এটা আমি না দিই, আচ্ছা, আচ্ছা। এটা না দিয়ে দেখবেন, আপনারা একটু দেখবেন এগুলো। হাই ছিল, দেখেন লাইন ব্রেক হয়েছে, এক লাইনে সব হয়ে গেছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে প্রতিবার যোগ করবে, তাহলে এটা বিয়ার দেওয়া হয়েছে। স্যার আমরা কি স্যার টেক্সট ভেরিয়েবলের মধ্যে কি স্যার রাখতে পারি? টেক্সট ভেরিয়েবলের মধ্যে যে দি নাম্বার ইজ, এটা কি রাখতে পারি? তারপরে অবশ্যই এখানে শুধু টেক্সট ডট ভ্যালুটা দিয়ে দিব। দিয়ে দেন, আপনার ইচ্ছা। এগুলো আপনারা একটু ইয়ে করে কম্বাইন করে ইউজ করবেন না, চেঞ্জ করে করে ইউজ করবেন, ঠিক আছে? বার কিংবা এটার মধ্যেও রাখতে পারেন, জি স্যার। এই ফাঁকা এটার মধ্যেও রাখতে পারেন আপনাদের।
যেভাবে সুবিধা, ঠিক আছে না? এই যে দেখেন, ওটার সঙ্গে বারবার যোগ করে দেবে কি, এই লাইনটা যোগ করে দেবে টেক্সট প্লাসে রেজাল্ট। এই যে সেই ক্ষেত্রে ওই যে টেক্সটটা বারবার আসবে না, এটা প্রবলেম দেখাবে। জি স্যার, এটা স্যার সমস্যা হয়েছিল স্যার, যখন এই যে ফাঁকা রাখছিলেন তখন যে এটাতে প্লাস করছেন ফাঁকার সাথে, এই কারণে আর কি। এখন যেহেতু ভ্যালু দেওয়া হয়েছে এই কারণে বুঝতে সুবিধা হইলো আর কি। হুম, এটা অন্য একটা ভেরিয়েবলে নিয়ে নিতে হবে। অন্য একটা ভেরিয়েবলে না, var টেক্সট কিংবা অন্য কি কন্টেন্ট নাম দিলাম, কন্টেন্ট নাম দিয়ে তার মানে স্যার ওই ফাঁকা ভাড়াটা রাখার কারণ হলো যে ফুল প্রসেসিংটা ওর ভিতরে হবে, তাই তো? ফুল প্রসেসিংটা ওটার মধ্যে আমরা নিয়ে নিব, রেজাল্টটা বারবার লুপ যতবার চলবে ততবার ওটার মধ্যে দেখাবে। তাহলে এই যে এই টেক্সটের সঙ্গে যোগ করব কি, এই কন্টেন্টটা, কন্টেন্ট নামের ভেরিয়েবলটা যোগ করে দিব, যোগ করে তার সাথে যোগ করব আই, না কোনো প্রবলেম নেই, এটা হয়ে গেছে, একই রেজাল্ট আসবে। এই কন্টেন্ট আপনি যেখানে বসান এই রেজাল্টটা, এগুলো তো বুঝে যাওয়ার কথা এতদিনে। জি স্যার, বুঝতে পারছি স্যার এখন। যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারেন। হ্যাঁ, এভাবে থাকলো। তো এখন এখানে দেখেন আয়ের মান 2 ধরেছি, তাই 2 থেকে শুরু হয়েছে। তো আমরা এখানে 0 ধরবো কিংবা 2 ধরেই নি। আয়ের মান যখন ইনিশিয়াল ভ্যালু আমরা 2 দিলাম, তাহলে এখানে আয়ের মান 2 ইজ লেস দেন 10 ট্রু, তাহলে ভিতরে ঢুকে গেল, ঢুকে টেক্সট, এই টেক্সটের সাথে যোগ করে কি করলো আপনার বিআর ট্যাগ নিয়ে, দিস নাম্বার ইজ, আয়ের মান কত আছে এই পর্যন্ত, এখানে এখন কত আছে, আই ইকুয়াল টু কত, 2 আছে এখন পর্যন্ত, 2 আছে, এখনো কিন্তু ইনক্রিমেন্ট হয়নি, আই ইকুয়াল টু 2 আছে। আপনাদের বোঝার জন্য একদম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, আয়ের মান 2 আছে, এটা কমেন্টস, কিন্তু ডান পাশেটা কমেন্টস করে দিয়েছি। তো আয়ের মান 2 আছে, তাহলে আমাদের দিস নাম্বার ইজ 2 দেখাইছে। তারপরের বার লুপ কি হলো, এই পরের এই লাইনটা রিড করার পর এই লাইন আসলো, এসে আয়ের মান কত হয়ে গেল, এখানে আয়ের মান ইনক্রিমেন্ট, তাহলে 1 যোগ হয়ে গেল, আয়ের মান এখানে এসে কত হলো, 3 হয়ে গেল স্যার। স্যার ফুল স্ক্রিন করে নেন স্যার। আই ইকুয়াল টু 3, আয়ের মান 3 হয়ে গেল। ঠিক আছে, এবার ফুল স্ক্রিন করছি না এই জন্য, আপনার ওই যে গুগল ইয়ের জন্য, মিটের জন্য, মিট ইয়ে থাকবে না ফুল স্ক্রিন করলে, ও আচ্ছা স্যার। একটু বড় করে নিচ্ছি লেখা, এখন তো প্রবলেম হওয়ার কথা না। গুগল মিটে কি কাউকে কো-হোস্ট করা যায় না? তাহলে কাউকে কো-হোস্ট করে রাখা না, আমি অপশন খুঁজেছি, খুঁজে পাই নাই। যদি ইয়ে তো তাহলে, আমরা এখানে আসি। তাহলে আয়ের মান 3 হয়ে গেল, এখানে এসে তখন এখানে আর যাবে না, এটা কিন্তু ইনিশিয়াল ভ্যালু। এটাতে আর যাবে না। কেউ আসতেছে, অটো কি ইয়ে হচ্ছে, হ্যাঁ অটো হয়ে যাচ্ছে। তাহলে তখন এখন আয়ের মান কত, 3, তাহলে 3 এসে এখানে ইয়ে হবে, এখানে 3 লেস দেন 10, এর ট্রু আছে তাই না, জি স্যার। ট্রু আছে, তখন আবার লুপের মধ্যে ঢুকবে, ঢুকে যা আছে এখানে তা বিআর দিয়ে আবার যোগ করে দিবে। ঠিক আছে, টেক্সটের ভ্যালুটা এই যে এভাবে হবে, আমি কমেন্টস দিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে টেক্সটের ভ্যালুটা প্লাস হচ্ছে কি করে, একই লাইনে এটা শো করাই দিই উপরে, জাস্ট আমি ফাঁকা জায়গা নিব বলে এর ইয়ে করছি। হ্যাঁ, স্ক্রিপ্টটা উপরে দিয়ে দিলাম, জাস্ট আপনাদের এই পেজটাতে শো করানোর জন্য একই লাইনে ওগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে কমেন্টস দিয়ে টেক্সটের মধ্যে এটা কিভাবে অ্যাড হচ্ছে, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। টেক্সটের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে,
বিআর দিস নাম্বার ইজ, প্রথমে 2 এসেছে, তারপরে আবার এসেছে বিআর দিস নাম্বার ইজ 3, ঠিক আছে। এইভাবে এই টেক্সটের মধ্যে কিন্তু যোগ হয়ে যাচ্ছে যতবার অ্যাড দিচ্ছেন। প্রথমে আমরা দিলাম 2 দিয়ে একবার যোগ হয়ে গেল এই টেক্সটের মধ্যে, কিন্তু এটা যোগ হয়ে যাচ্ছে, এটা ও পাশে দিয়ে দিই, টেক্সটের মধ্যে যোগ হয়ে যাচ্ছে। এখন পরের বার আবার 3, এটা 2 হয়েছে 3 তে, তাহলে দিস নাম্বার ইজ, আয়ের মান তখন কি হয়ে গেল, আয়ের মান হয়ে গেল 3, ঠিক আছে। আয়ের মান যখন 3 হলো তখন এখানে দিয়ে দিল বিআর দিয়ে দিস নাম্বার ইজ 3 যোগ করে দিল এটাতে। তারপরে যখন এই ইনক্রিমেন্টে আসলাম, এই পরের লাইনে, এই লাইনটা হলো, লাইনের পরে এই লাইনে আসলাম, এই লাইনে এসে কত হলো, তখন আয়ের মান কত হয়ে যাবে, ইনক্রিমেন্ট যেহেতু, তাহলে আয়ের মান হয়ে গেল 4, আয়ের মান 4। এখানে আবার গেলাম, গিয়ে তাহলে 4 ইজ লেস দেন 10, এটা ট্রু আছে না ফলস? 4 ইজ লেস দেন 10, এটা কি ট্রু না ফলস? হ্যাঁ, true। ট্রু ট্রু। ট্রু স্যার। হ্যাঁ ট্রু। তাহলে আবার লুপের মধ্যে ঢুকলো, ঢুকে আবার কি ইয়ে করছে, আপনার যোগ করেছে বিআর দ্য নাম্বার ইজ 4, নাম্বার ইজ 4। দেন পরের লাইনে এসে আবার এখানে তখন 4 হয়েছে, আই ইকুয়াল টু, তাহলে এই লাইনে এসে আবার কি হয়েছে, 4 ইনক্রিমেন্ট হয়ে আয়ের মান কত হয়েছে এখানে, 5 5। আবার এখানে গেলাম, গিয়ে 5 লেস দেন 10, ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। True, তাহলে আবার ভিতরে ঢুকলো, লুপের ভিতরে ঢুকে এই লাইনটা এক্সিকিউট করলো, এই লাইনটা এই টেক্সটে অ্যাড করলো, এই যে দিস নাম্বার ইজ 5, ঠিক আছে, দিস নাম্বার ইজ 5, আয়ের মান এখানে 5 হলো। তারপরে আবার এই লাইনে এসে ইনক্রিমেন্ট হয়ে আয়ের মান কত হলো, 6 6, আয়ের মান 6, তাহলে 6 ইজ লেস দেন 10, ট্রু। তাহলে True. এটার ভিতরে আবার ঢুকে আবার এসে এখানে অ্যাড করে দিল বিআর দিয়ে দিস নাম্বার ইজ 6, এখানে তখন 6, আয়ের মান 6। তারপরে এখানে এসে আবার ইনক্রিমেন্ট হয়ে আয়ের মান কত হয়ে গেল, 7 আবার এখানে আসলো, এসে 7 ইজ লেস দেন 10, ট্রু। তাহলে আবার এসে, তাহলে এখানে 7 আসলো, 7, আয়ের মান 7, তাহলে দিস নাম্বার ইজ 7, বিআর দিয়ে দিস নাম্বার ইজ 7, ঠিক আছে না। তারপরে এখানে এসে আয়ের মান কত হয়ে গেল, 8 8, ইনক্রিমেন্ট হয়ে 8 হয়ে গেল। তারপরে এখানে এসে 8 ইজ লেস দেন, একটু এইট, তাহলে এখানে এসে 8 ইজ লেস দেন 10, ট্রু। আবার লুপে এসে আয়ের মান তখন 8 হয়ে গেল, এখানেও রেজাল্টও 8 বসে গেল, 8। তারপর এখানে ইনক্রিমেন্টে এসে আয়ের মান কত হলো, 9 9, তাহলে 9 হলো, কি আসতেছে না, আসতে কি পারছে না, হ্যাঁ জয়েন হচ্ছে তো, 9, তাহলে 9 লেস দেন, 9 ইজ লেস দেন কত, 10, ট্রু। তাহলে এখানে এসে 9, আয়ের মান এই পর্যন্ত এসে 9, তাহলে 9, এখানে 9 দিয়ে দিলাম আমরা, রেজাল্ট 9। তারপরে এসে এখানে ইনক্রিমেন্টে এসে আয়ের মান কত হয়ে গেল, এখানে 10 10 হয়েছে। 10 হয়েছে, 10 হয়েছে। তারপরে এখানে এসে আয়ের মান তাহলে 10 ইজ লেস দেন 10, ট্রু না ফলস? ফলস। তাহলে ফলস হয়ে গেল, তাহলে লুপের মধ্যে আর ঢুকবে না।
এখান থেকে বের হয়ে গেল, লুপের কাজ আর করবে না, কারণ আমরা এখানে শর্ত দিয়ে দিয়েছি যখন 10 ইজ লেস দেন 10 হলো তখন লুপ আর করবে না, তখন বের হয়ে যাবে। বের হয়ে তখন এই লাইনটা এক্সিকিউট করবে। এই লাইনটা এক্সিকিউট করে কি আছে এখানে, এই লাইনটাতে বলে দিয়েছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, এই আইডি নেম, হ্যাঁ আইডি নেম কোথায় আছে, এই যে পি ট্যাগে আইডি আছে, ইনার এইচটিএমএল দিয়ে টেক্সট, তাহলে এই টেক্সটের মধ্যে এত ভ্যালু ঢুকেছে, কিন্তু এই ভ্যালুটা টোটালটাই এই টেক্সটের মধ্যে আছে, তখন সাথে সাথে শো করাই দিল। ঠিক আছে? জি স্যার। এই হলো লুপ সিস্টেম। কারো কোনো কোশ্চেন, বুঝতে কোনো সমস্যা? স্যার আমরা স্যার এই যে ডকুমেন্ট ডট গেট আইডি যেটা শো করাইছে আর কি ডেমোর মধ্যে, ওটা কি স্যার লুপের ভিতরে লিখতে পারি না? কোনটা? না না, লুপের মধ্যে লেখা যাবে না। লুপের মধ্যে অর্থ হলো বারবার বারবার এটাই হবে। হ্যাঁ, তাহলে বারবার আপনি এটা শো করাবেন, একটা বিরক্তিকর বিষয়। লুপের কাজটাই হলো একটা কাজ ততক্ষণ পর্যন্ত করবে অনর্গল, একই কাজ করতে আছে, কিন্তু দেখেন নাম্বারটা বারবার ওই একই, শুধু ইনক্রিমেন্ট হয়ে হয়ে বেড়ে যাচ্ছে, একই কাজ নাই, দিস নাম্বার ইজ দিস নাম্বার ইজ দিস নাম্বার ইজ। জি স্যার। কিন্তু এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, 9 9 8 1 2 3 এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ইনক্রিমেন্টের জন্য। তো লুপের মধ্যে এই জন্য দিব না। আর এখানে যদি আমি 100 দিতাম তাহলে লুপ কতক্ষণ পর্যন্ত চলতো, আয়ের মান কতক্ষণ পর্যন্ত? 99 পর্যন্ত নিয়ে নিত। যদি আমি এখানে 8 দিতাম তাহলে লুপের মান, আয়ের মান কত পর্যন্ত নিত? 7। তাহলে এখানে যদি আমি ইকুয়াল টু দিতাম তাহলে আয়ের মানটা কত দূর পর্যন্ত নিত? 8 পর্যন্ত নিত। হ্যাঁ, নিত এবং লুপের কাজটা করত। ঠিক আছে? এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, সবকিছুই শো করানো যাবে এই শর্ত অনুযায়ী। তো আশা করা যায় লুপ নিয়ে আর কোনো ইয়ে না হওয়ারই কথা, কারণ পিএসপি থেকে এই লুপ সিস্টেমটা নিয়ে আর আলোচনা করার ইয়ে থাকবে না, এনার্জি থাকবে না। তখন আপনার ওই যে ডাটাবেস কানেকশন, এই সেই জিবিজি ডাটা শো করানো নিয়ে, এগুলো নিয়ে খুব ঝামেলা হবে। যার কারণে এখানে এই লুপটা ইয়ে করে দিলাম। আপনারা ভিডিওটা কেয়ারফুলি দেখেন, আশা করা যায় আর কোনো প্রবলেম থাকবে না। এটা হোয়াইল লুপ গেল। হ্যাঁ স্যার, পিএসপি এর কাজটা মনে হয় ডেভেলপিং সাইড না? হ্যাঁ হ্যাঁ, ব্যাকএন্ডের কাজ। হোয়াইল লুপ দেখলাম, এখন ফর লুপটা দেখি। সেম কথা, শুধু এটা দেখেন পরে ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্টটা পরে হয়েছে। ইয়েতে আপনার, সরি এটা কোথায়, হোয়াইল লুপটা কই, এই যে হোয়াইল লুপ, রেজাল্টটা শো করানোর পরে এসে ইনক্রিমেন্ট হয়েছে। আর এই হোয়াইল লুপে, সরি ফর লুপে হচ্ছে একই সঙ্গে ইয়েটা করছে, এই যে এক কন্ডিশনের সঙ্গেই আয়ের ইনিশিয়াল ভ্যালু ভিতরে নিয়ে নিছে, কিন্তু আমরা হোয়াইল লুপে দিয়েছি পূর্বে। দেখেন কোথায় সাইডে, হোয়াইল লুপে আমরা একটা ভেরিয়েবল নিয়ে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এই ফর লুপে আপনি পারবেন ভেরিয়েবল এখানে ইয়ে করে, জাস্ট ফাঁকা একটা নিয়েছে, কিন্তু এখানে দিতেই হবে একটা ভ্যালু দিয়ে দিলেন আয়ের। এই আয়ের ইয়েটা চলবে কতক্ষণ পর্যন্ত? 6 পর্যন্ত। এটা লেন্থ, একটা লেন্থ নিয়ে নিয়েছে, এই লেন্থ পর্যন্ত চলবে। আই প্লাস প্লাস ইনক্রিমেন্টটা আগে হয়ে গেছে, কিন্তু ইনক্রিমেন্ট যদি আগেও হয় তারপরেও এই আয়ের ইনিশিয়াল ভ্যালুটা ধরে নিবে। এটা এই যে ফাঁকা নেওয়ার কারণ হচ্ছে আয়ের সাথে সাথে এখান থেকে নেবে, নিয়ে আয়ের মানটা ইয়ে করে দিবে। তো এইভাবে বুঝেন যে আয়ের মান 0, 0 ইজ লেস দেন 6। এখানে লেন্থ কত আছে? 1 2 3 4 5 6, 6 আছে, তাহলে লেন্থ হচ্ছে 6। কারের লেন্থ ইয়েটা মেথডটা ইউজ করে আবার এই কারের যতটা ইয়ে আছে ভ্যালু আছে এআরএতে, এআরের ভ্যালুটা নিয়ে নিয়েছে। এখানে যদি আমি এটা না দিয়ে দিতাম 6, নো প্রবলেম ছিল না। দেখেন সেম কথা, বুঝতে পারছেন? এই ফর লুপ, হোয়াইল লুপে যে কথা, ফর লুপে একই কথা বলছে। দেখেন
এটা আমরা বাইরে দিয়েছিলাম হোয়াইল লুপে, এটা ভিতরে। আর এই কন্ডিশনটা শুধু ভিতরে দিয়েছিলাম, আর ইনক্রিমেন্টটা দিয়েছিলাম পরে হোয়াইল লুপে। এই যে দেখেন সেম কথা, এখানে 0 0 দিয়ে দিই। এখন এই কন্ডিশনটা ভিতরে দিয়েছি, আর এই তো এটা সেম, আর ইনক্রিমেন্টটা পরে। আর ফর লুপে আমরা একই সঙ্গে ওটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে কি আমাদের ডো হোয়াইল লুপটাও আছে? হ্যাঁ ডু হোয়াইল লুপ আছে, ওটা পরে দেখবো, যদি আমাদের কাজে প্রয়োজনে আসে তাহলে দেখবো। হ্যাঁ, তো এ পর্যন্তই। তাহলে আমরা আজকে ওয়ার্ডপ্রেসে যাই, 2-3 ক্লাস পিছিয়ে আছি আমরা। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন শেয়ার করি নাই। হ্যাঁ জামিল ভাই এখন দেখেন, জি স্যার। এই যে দেখেন এখানে পজিশন দেওয়া হয়েছে, একটা দেওয়া হয়েছে রিলেটিভ, রিলেটিভ পজিশন রিলেটিভ। এটার ওয়াইড দেওয়া হয়েছে কত, 400 পিক্সেল, একটা ডিবের আর কি। আচ্ছা আচ্ছা। হাইট দেওয়া হয়েছে 200 পিক্সেল। এই যে দেখেন এটা পজিশনে দেওয়া আছে রিলেটিভ। ঠিক আছে, রিলেটিভ বলতে আপনার সচরাচর লেখাটা আমাদের শুরু হয় কোথা থেকে, বাম দিক থেকে। হ্যাঁ, লেফট সাইড থেকে, যা মার্জিন দিয়ে আমরা মার্জিন অনুযায়ী একটা নেই। ঠিক আছে, তো ওটার সঙ্গে সামঞ্জস্য রেখে, উপরেরটাতে সামঞ্জস্য রেখে নিচেরটা হয়ে যাবে, এটা হচ্ছে পজিশন রিলেটিভ। হ্যাঁ, তো এটা বর্ডার টর্ডার দেওয়া হয়েছে। আর পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউটটা হচ্ছে এই যে এটা দেওয়া আছে সেকেন্ডটা, এই যে দ্বিতীয়টা, এটার কি দেওয়া আছে, টপে আমরা পরে যাই, রাইটেও পরে যাই। আমাদের প্রথমে দেখে নিই, এই যে উইথ দেওয়া আছে কত, 200 পিক্সেল, 200 পিক্সেল উইথ দেওয়া আছে। হ্যাঁ, উইথ। আর হাইট দেওয়া আছে 100 পিক্সেল। আর এটা সলিড বর্ডার, এই বর্ডারের কালার এটা দেখলাম, এই যে বর্ডারের কালার এটা। হ্যাঁ, এটার বর্ডার। এখন পজিশন অ্যাবসলিউট দিয়ে এটার একটা আপনার পয়েন্টটা দিয়ে দেওয়া হয়েছে, মানে কোথায় এটা আসলে এক্সাক্ট শো করবে। এই যে রাইট কত দেওয়া আছে দেখেন, রাইট 0, রাইট 0 বলতে এটার মধ্যেই কিন্তু ডিপটা নেওয়া হয়েছে। এই যে দেখেন ওই ডিপের মধ্যে এই ডিপটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা যদি আমি বাইরে অন্য একটা ডিবে নিতাম কিংবা বাইরে নিতাম, তাহলে এটা আমার রাইট সাইডে মার্জিন কত, 0-তে নিত। এই দেখেন রাইট 0, রাইট যদি আমি এখানে 100 করে দিই, 100 করে দিলাম, ঠিক আছে, 100 পিএক্স করে দিলাম, 100 পিক্সেল করে দিলাম, সেই ক্ষেত্রে হবে কি, এই রাইট সাইড থেকে মার্জিন কত নিবে, 100 পিক্সেল নিয়ে লেফটে দেখাবে। দেখেন বাম দিকে সরে আসবে, এই যে বাম দিকে সরে এসেছে। ঠিক আছে না, রাইট সাইডে মার্জিন এটা নিয়ে নিবে, রাইট কত, এত পিক্সেল, এত পিক্সেল রাইট সাইডে, এত পিক্সেল দূরত্বে এসে এই ইয়াটা শো করাবে, এই ডিপটা। এটা হচ্ছে অ্যাবসলিউট, একদম অ্যাবসলিউট পয়েন্ট আমরা দেখিয়ে দিলাম। এখানে দেখালাম যে আপনার লেফট সাইডে কি আছে জানি না, ফাঁকা থাকবে, কিন্তু রাইট সাইডে এই পরিমাণে এত পিক্সেল পরিমাণ সরে এসে আমার এটা শো করাবে। দেখেন 10 পিক্সেল পরিমাণ সরে এসে শো করাবে। আমি যদি স্যার লেফট সাইড দিই তাহলে কি এটা রাইট সাইডে যাবে না? দেখেন আপনি লেফট সাইড দিয়ে দেখবেন, লেফট দিলাম, তাহলে লেফটে কত পিক্সেল ফাঁকা হবে, 10 পিক্সেল ফাঁকা হবে। হ্যাঁ 10 পিক্সেল ফাঁকা হবে। রাইট, ঠিক আছে, বুঝতে পারছি। আবার এই যে দেখেন টপ আছে, টপে কত, 80 পিক্সেল দেওয়া আছে, 80 পিক্সেল উপরের দিকে উঠে দেখাবে। দেখেন নিচের দিকে এত ফাঁকা রেখে উপরের দিকে এসে এই পজিশনে একটা পয়েন্ট নিয়ে এই ইয়াটা শো করেছে অ্যাবসলিউট ভাবে। ঠিক আছে, টপ দিলে মানে স্যার উপরের দিকে ফাঁকা নাকি 80 পিক্সেল? না না উপরের দিকে না, উপরের দিকে সরে গিয়ে, ও আচ্ছা আচ্ছা, উপরের দিকে সরে গিয়ে দেখাবে। আর যদি বটম দিই দেখেন, তাহলে নিচের দিকে সরে এসে, আমার ডিপটা তো এর মধ্যেই আছে। ও দেখেন
আচ্ছা স্যার, আমি এটার সাথে ডিপটা বাইরে নিয়ে যাচ্ছি, ডিপটা বাইরে নিয়ে যাচ্ছি। এটার সাথে ডিপ টেডের ভিতরে কি মানে এখানে তো কোথাও দেখতেছি না, ক্লাসে লেখা আছে যে এটার ভিতরে ডিপ। এই যে অ্যাবসলিউট ডিবের, যে ডিবের ক্লাস অ্যাবসলিউট সেটা উল্লেখ করা আছে। হ্যাঁ, ও আচ্ছা এই আচ্ছা। যে ডিবের ক্লাস অ্যাবসলিউট, স্যার এটা যদি আমি আমি আর স্যার আমি এটা, একটা কোশ্চেন করতেছি স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে লেফট রাইটে স্যার পিক্সেল ব্যবহার করে কখন স্যার, ওই যে 10 পিক্সেল, আর কখন স্যার 10% ব্যবহার করে স্যার, পিক্সেল আর পার্সেন্টের ব্যাপারটা স্যার একটু বুঝিয়ে দেন। পিক্সেল আর পার্সেন্ট হচ্ছে, এই যে দেখেন এখানে আমরা পার্সেন্ট ব্যবহার করি, দেখে নিই ভাই এটা ক্লিয়ার তো না? পার্সেন্টের ব্যবহারে আমরা পরে আসতেছি, এটা আগে আমরা ক্লিয়ার হয়নি। ওকে স্যার। তাহলে এটা বটম দিয়ে দিই আমরা, দেখেন যদি ভুলে যায় আবার মনে করাই দিবেন পার্সেন্টের কথা। হ্যাঁ, আচ্ছা স্যার, সমস্যা নেই। বটম বটম দিলাম, তাহলে উপর থেকে এত পিক্সেল সরে এসে আমার এটা দেখাবে। ও আচ্ছা আচ্ছা। আমার এখানে তো লেখা আছে, আমি চাচ্ছিলাম এর উপরে একটা ইমেজ আফসা করে দিয়ে দিতে, ওই যে আপনার যেমন RGB কালার দিয়ে একটা ইয়ে করা হয় না, আচ্ছা, একটা ইফেক্ট দেওয়া হয় আপনার ইয়েতে, গ্রাফিক্সে কি বলে ওইটা? এই গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট মনে করেন, গ্রেডিয়েন্ট একটু একদম কমিয়ে দিয়ে এটা আফসা করে রেখে দিলাম উপর দিয়ে পিকচারটা। অপাসিটি মানে আচ্ছা, অপাসিটি, হ্যাঁ তাহলে অপাসিটি, অপাসিটি। তাহলে এটা আমি নিয়ে যাব এই লেখার উপরে, দেখেন যেখানে এই লেখাটা আছে, কন্টেন্টটা লেখা আছে, কন্টেন্টের উপরে এই বক্সটা নিয়ে যাব। তাহলে আমি এটা ডিবের বাইরে নিয়ে চলে যাই। ডিবের বাইরে নিয়ে যাওয়া মানে ওই বডির যা আছে, ওই বডি পুরা বডিতে এই ইয়ে করে ওটা শো করাবে। হ্যাঁ, আমি এটা বডি ওই উপরে নিয়ে যাই, কিংবা এখানে নিয়ে যেখানে রাখি সমস্যা নেই। এটা স্যার উপরে চলে আসবে না স্যার? হ্যাঁ, এখন ওই যে ডিবের বাইরে চলে যাবে, এই যে দেখেন। ও আচ্ছা, এটা এখন স্যার বডি অনুযায়ী অ্যাবসলিউট হয়ে গেছে। হ্যাঁ বডি অনুযায়ী অ্যাবসলিউট হয়ে গেছে। বুঝতে পারছি স্যার। স্যার ওই যে কি বলে এটারে, রিলেটিভের কাজটা কি স্যার তাহলে? রিলেটিভটা হচ্ছে আপনার, এই যে বললাম না, এই যে আগের যে ট্যাগ গুলো আছে ওটার সঙ্গে সামঞ্জস্য রেখে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ঠিক স্যার আছে। আমার এটা আর কি রিলেটিভ আর কি স্যার, পারমিশন দেওয়া যে আমার উপরে কেউ আসতে পারবে। হ্যাঁ, এখন স্যার দেওয়া যায়। নেপ বার লেফট থেকে রাইটে যদি জিনিসটা এরকম হয়, বা লেফট থেকে রাইটে নেপ বারে থাকে, যদি মনে করেন স্যার হোম কন্টাক্ট, তারপর এটার পাশে যদি দিতে চাই, এটা কি পাশে হবে নাকি এটা নিচে নিচে আসবে? না, নিচে নিচে আসবে না, ওটা পাশে পাশে আসবে। তখন ওই যে ফ্লোট লেফট করতে হবে, আরো কয়েকটা CSS অ্যাড করতে হবে, ফ্লোট লেফট রাইট করে তারপরে আপনি এভাবে পজিশনও দিতে পারেন। কিন্তু এই পজিশন দিলে হয় কি সমস্যা হয়, আপনার বিভিন্ন ডিভাইসে যখন নিয়ে যাবেন না, তখন ওগুলো সারতে অনেক অনেক প্যারা লাগে। ঠিক আছে না? যার কারণে বুটস্ট্র্যাপ দিয়ে ডিফল্ট কোড করা আছে, এখন করে নেন, পরবর্তীতে যখন সময় পাবেন তখন নিজে নিজে করার চেষ্টা করেন আচ্ছা। এগুলো। এখন জাস্ট একটু জেনে রাখেন। জি স্যার, ক্লিয়ার হয়েছে এখন। ধন্যবাদ স্যার। তাহলে আরেকজন বললেন পার্সেন্টের কথা, এটাতে আমরা দেখি পার্সেন্টটা। স্যার অনেকে ইউজ করে হচ্ছে কি স্যার ইএম মনে হয়, পরে ইএম জিনিসটা কি ঘাড়াঘাড়ি করতে দেখলাম যে 16 পিক্সেলে 1 ইএম। হ্যাঁ, তাহলে এখানে দিই ইএম নিবে, এখানে 1 ইএম নিয়ে নিয়েছে, 16 পিক্সেল পরিমাণ নিয়ে নিয়েছে লেফটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? কালকে আমি খুব কোনো সময় দেখিনি, পরে দেখি যে হ্যাঁ, এটা তো হ্যাঁ, স্যার আমি পিক্সেলের বদলে স্যার ভিএইচ ও দেখেছি। স্যার ভিএইচ এর কাজটা কি তাহলে? ভিএইচ VH ওটা আপনি একটু দেখে নেবেন, আমি কোনোদিন ইউজ করিনি VH টা। পিক্সেলের পরিবর্তে VH। স্যার ভিএস স্যার ভিউ পয়েন্ট হাইট বোঝায় স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি ওই ইয়েটা ইউজ করিনি কোনোদিন। যা হোক, তো এখানে আমরা পার্সেন্টের কথা একজন বললেন না? জি স্যার, পার্সেন্ট। তাহলে পার্সেন্ট, এখন এই ডিবের মধ্যে আমার এই ডিপটা রাখা আছে, এই যে দেখেন এই ডিবের মধ্যে, রিলেটিভ ডিবের মধ্যে আমাদের নেওয়া আছে এই অ্যাবসলিউট ডিপটা।
তো এই ডিপটা যে ডিপের মধ্যে আছে সেই ডিপটাকে আমরা 100% ধরবো। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা 100%। ওই যে জাস্ট গ্রিড গ্রিড সিস্টেমের মতো এটা 100% ধরে নিব, নিয়ে এটার অনুযায়ী আমরা এখানে শো করাবো পার্সেন্ট। তাহলে বটমে দিলাম কত, আমি লেফটে দিই, তাহলে লেফটে কত পার্সেন্ট দিব, মনে করেন এই পুরাটা যদি 100% হয় তাহলে এটা কি পরিমাণ পার্সেন্ট আছে, স্যার 10%। হ্যাঁ 10%, তাহলে 10% দিয়ে দিলাম 10%। যে কোনো ডিভাইস আপনি শো করান এই 10%ই নিবে। বটমে কত পার্সেন্ট দিব, এখানেও দিলাম, এখানে 20%, 20%। আর উইথ হাইট এই যে থাক, এই যে দেখেন ওই পরিমাণ নিয়ে নিছে, ঠিক আছে, জি স্যার, ওই বুঝতে পারলাম। পরিমাণ নিয়ে নিছে। স্যার এখন তাহলে যে কোনো জায়গায় স্যার পিক্সেল আর স্যার যদি পার্সেন্ট ব্যবহার করি স্যার, দুটোটার একই কাজ হয় না স্যার? হ্যাঁ একই কাজ হবে, কিন্তু পার্সেন্ট পিক্সেলের হচ্ছে, আপনি পিক্সেল যদি দেন তাহলে আপনার ওই উইন্ডোজের যেসব ডিভাইস আছে, কি বলে এটা, মিডল ডিভাইস কিংবা লার্জ ডিভাইস আছে, সেগুলোতে মানে যত পিক্সেল নিবে, মোবাইল ডিভাইসে নিয়ে যাবেন তত পিক্সেলই ওইভাবে নিবে। আর পার্সেন্ট দেওয়ার সুবিধা হচ্ছে আবার আপনার মোবাইলের স্ক্রিন তো ছোট, তাই না, জি স্যার। আর ডেস্কটপের স্ক্রিনটা বড়, এই বড় স্ক্রিনের 100% ধরে ওই 10% শো করাচ্ছে। আবার মোবাইল ডিভাইসের স্ক্রিন ছোট, ওই ছোট স্ক্রিনের একটা ইয়ার নিয়েছে, তাহলে স্যার 100% ধরে ও 10% নিয়েছে। পার্সেন্টটা তাহলে স্যার ডিভাইস ফ্রেন্ডলি। হ্যাঁ ডিভাইস ফ্রেন্ডলি হবে। হ্যাঁ রেশিও মেনটেন করে, হ্যাঁ রেশিও মেনটেন করে। তবে এত গভীরে ভেঙে ভেঙে না যাওয়াই ভালো, এভাবে পজিশন দিতে লাগলে সমস্যা আছে। আমরা ওই পেডিং মার্জিন দিয়ে এই পজিশন গুলো দিয়ে দিব, হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে। এগুলো দিয়ে দ্রুত আমরা কাজ করবো। আমাদের মূল হচ্ছে এই 2 মাসের মধ্যে আর্নিং এ যেতেই হবে, এবং আমরা পারবো ইনশাল্লাহ যদি আপনারা অ্যাক্টিভ থাকে। ইনশাআল্লাহ স্যার। তার বুটস্ট্র্যাপে তো নির্দিষ্ট একটা মানে 5 পর্যন্ত মার্জিন পেরিং এর দেওয়া থাকে, এর থেকে যদি বেশি করতে চাই তখন? আচ্ছা তখন তখন কি করবেন এটাও আপনাদের, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি না। স্যার ম্যানুয়ালি স্যার স্টাইল দিয়ে হ্যাঁ ম্যানুয়ালি করলে প্রবলেম আছে, প্রবলেম আছে, ডিভাইস ফ্রেন্ডলি হতে সমস্যা আছে। বুটস্ট্র্যাপ দিয়েই করবেন। এখানে কি আছে, আমি বুটস্ট্র্যাপ ফর মার্জিন, তাই না, হ্যাঁ 2 বার নিতে পারবেন, 3 বার নিতে পারবেন, না ভয় নেওয়া যাবে না, একটা ক্লাসে এক হবে। কই মার্জিন, আচ্ছা বুটস্ট্র্যাপ তো অ্যাড করাই আছে এখানে, একটা যে কোনো একটা নিলে আমার হবে, কিন্তু কোন একটা লেখা আমি চাচ্ছিলাম, এই যে ডিপ, এটা আছে, এটাই নি, বুটস্ট্র্যাপ দেওয়া আছে এখানে, বুটস্ট্র্যাপ হ্যাঁ দেওয়া আছে, দেওয়া আছে বুটস্ট্র্যাপ। তাহলে এই লেখাটাই দেখি, এই ফ্লেক্স এগুলো সব বাদ দিয়ে দিয়ে নিই। বিআর দিয়েছে, বিআর দিয়ে নিতে পারেন যদি মার্জিন বেশি চান। আর আচ্ছা এই লেখাটাই আছে, হ্যাঁ লেখা যা আছে তাই থাক, শুধু সেভ করে দিচ্ছি, এডিট করে তো। এখন আমরা চাচ্ছি যে, ওই কি হলো, কি করলাম, এই যে কি চাচ্ছেন আপনি বলেন তো, মনে করেন এটাতে উপরে নিচে অনেক ফাঁকা করে নিব আমরা, তাই তো যাচ্ছেন। জি। তাহলে এটা কি আজ কোন দিবে, ফ্লোট এন এলিমেন্ট, ফ্লোট এন এলিমেন্ট কই, এই যে এটা এই পি ট্যাগে আছে, তাই না, তো এটাতে আমি বেশ কয়েকবার মার্জিন ইউজ করব, প্লাস দিলাম, হ্যাঁ প্লাস দেওয়ার পর এম,
এম ওয়াই মানে উপরে আর নিচে হবে ভার্টিক্যালি। হ্যাঁ, MY5 এটা দিয়ে দিলাম, রান করলাম। এই যে দেখেন উপরে নিচে হয়ে গেল, কারণ লেফট সাইড তো আমার একদম ইয়ে থাকতে হবে, তাই না? সমান থাকতে হবে লেফট রাইট। তাহলে আমরা ভার্টিক্যালি দিলাম, হরিজন্টালি দিলাম না। এখানে এই ক্লাসটা ইউজ করলাম। চলেন, কামাল ভাই বললো আবার ইউজ করে দেখি, MY5 আবার দিলাম হয় কিনা। এটা যদিও কোনো জানি ট্রাই করিনি, হয় না, ওই যে একটাই হবে কামাল ভাই। সেক্ষেত্রে আচ্ছা, এখানে আপনি সেকেন্ডের ভ্যালু যদি বাড়িয়ে দিই তাহলে কি সেকেন্ডটা ধরবে? লাইক এমওয়াই যদি 6 দিয়ে দিই বা 10 দিয়ে দিই। ঠিক তো হয় না। না না 5 পর্যন্ত যাবে। ও আচ্ছা, হ্যাঁ। 1 দিলে তো হবে, 5 দিলে তো সর্বোচ্চ এখানে আছে। তো এটার ক্ষেত্রে আপনি স্প্যান ট্যাগ নিতে পারেন, ঠিক আছে? স্প্যান ট্যাগ নিয়ে এখানে ক্লাসটা অ্যাড করে দেন, পি এর বাইরে। আর ডিভ নিয়ে নেন, ডিভের মধ্যে আবার লাগিয়ে দেন। আবার 5 দিয়ে দিলাম। এই যে দেখেন পারে না কেন? স্প্যানের পরে ইয়া করা হয়, স্প্যানের পরে কোটেশন দাও। তারপর তো কাজ করছে না। স্যার পিটাকে আবার দেওয়া যায়, ওটা কেটে দিবেন না স্যার? স্প্যান না নিয়ে আপনি ডিভ নিয়ে নেবেন। ডিভ আশ্চর্য হচ্ছে না কেন? UI5 সেম ক্লাস দুইবার অ্যাড করা যায় এজন্য। না, সেম ক্লাস দুইবার অ্যাড করেন, তিনবার অ্যাড করেন, কোনো প্রবলেম নেই। এটা তো অন্য ট্যাগে ইউজ করছি আমরা। ট্যাগ আলাদা তো। হ্যাঁ, ডিভের আগে দিয়ে দিয়েছি। মেবি ডিভটা কোথায় শেষ করেছি আমরা? অন্য প্যারাগ্রাফে না তো? প্যারাগ্রাফ শুরু এখান থেকে এখানে প্লাস। আচ্ছা, কোনো প্রবলেমই তো নেই। এটা দিলাম, এই যে চলে আসছে। আবার মনে করেন আরো ফাঁকা নিব এখানে, তাহলে আমার উপরে আরেকটা কি আছে? H1 আছে। তাহলে H1 এর আমরা বটমে আরো ইয়ে করে দিব। দেখেন H1 এ কপি করাই তো আছে। H1 এর টপে আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? H1 এর নিচে আমার প্রয়োজন। এখানে এখানে আমি আর একটু গ্যাপ নিব, তাহলে শুধু এম গেল, ঠিক আছে? আবার যদি আরো চাই, আমি একটু প্যাডিং দিয়ে দিলাম, PB5 দিয়ে দিলাম। এই যে আরো ফাঁকা হয়ে গেল। এখন এগুলোতে এই ডিবে আবার প্যাডিং দিতে পারি, আবার এই ডিবে এই পিটাকে আবার প্যাডিং দিলাম। এভাবে দেখে শুনে ইচ্ছে মতো আপনারা একটু ডেকোরেশন করে নিন, পারবেন না কি? হ্যাঁ, স্ক্রিনটা মেবি দেখতে পাচ্ছেন সবাই। এখন ফুল স্ক্রিন করছি, নতুন করে আসার কেউ নেই। এই যে ইনফিনিটি ফ্রি, এটাতে আমি লগ ইন করছি ক্লায়েন্ট এরিয়াতে। হ্যাঁ, ক্লায়েন্ট এরিয়াতে আছি, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে ইনফিনিটির মধ্যে। হ্যাঁ, বুঝি নাই। আমরা কি এখন মানে লগ ইন করবো এখন? না, আপনারা এখন লগ ইন করবেন না, এখন শুধু দেখবেন। আচ্ছা আচ্ছা। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে মানে নতুন একটা ডোমেইন নেম দেব। এই অ্যাড আসতেছে, এই যে এখানে এসে ডোমেইন নেমটা দিব। ডোমেইন কি দিব? এটা ওয়ার্ডপ্রেস LOT30 এই নামে আমি একটা ইয়ে দিলাম, epg.com এটাই থাকলো, কিংবা এই যে আরো আছে আপনারা দিবেন WordPress-lot13 এটা নামে দিলাম। না, lot 13 না, এটা দিই
WD ওয়েব ডেভেলপমেন্ট 7, WD7 ব্যাচের নাম দিয়ে দিলাম। এই ডোমেনটা পাওয়া যাচ্ছে কিনা, হ্যাঁ অ্যাভেলেবল, ঠিক আছে এই ডোমেনটা অ্যাভেলেবল। তো আমরা এটা নিয়ে নিব। এই যে দেখেন এখানে আসার পর অ্যাকাউন্ট লেভেল এখানে দেওয়া আছে, হ্যাঁ এই ওয়েবসাইট ফর, এই সামনে থেকে ওয়েবসাইট ফরটা কেটে দিবেন। সেকেন্ড স্টেপে গিয়ে প্রথম স্টেপে আমরা কি ডোমেন নেম চয়েস করলাম, এই যে দেখেন এর আগে একটা লেখা ছিল এই যে ওয়েবসাইট ফর ওয়ার্ডপ্রেস, আমাদের ডোমেন নেমটা আমি কেটে দিলাম। যে এখানে রোবট ক্লিনার চেক করতে বলছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই তো অ্যাকাউন্টটা আমাদের ডোমেনটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ আমরা এখন কন্ট্রোল প্যানেলে যাব, ওপেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে মেবি 1 মিনিটের মতো সময় নিতে পারে, অনেক সময় নেয়। এই যে অ্যাপ্রুভ করে দিলাম, থ্যাংক ইউ। এই যে আমাদের কন্ট্রোল প্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা তো যখন ইয়ে করলাম তখন এই যে ফাইল ম্যানেজার, এখানে গিয়ে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো আপলোড করে দিয়েছিলাম, তাই না? তো এখন আমরা আর কিছু করব না, এখানে সবকিছু পরে দেখবো। এই যে PHP মাই অ্যাডমিন, তারপরে যে মাইস্কুল ডাটাবেস, এই ডাটাবেস সম্পর্কে পরবর্তী আমরা দেখব PHP তে গিয়ে। তো এখন আমাদের কাজ হবে এই যে নিচে গিয়ে দেখেন অ্যাপস নামে একটা ইয়ে আছে, ওই অ্যাপস গুলো, এই যে অ্যাপস সফটওয়্যার আপনার অ্যাপস ইনস্টলার, ঠিক আছে? এই ইয়েতে এই আপনার এই মেনুতে যাব, গেলাম। এখান থেকে মানে অনেকগুলো অ্যাপস আছে, যেমন আপনার জুমলা, তারপর ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, আরো কি কি যেন আছে, অনেকগুলো আছে। এই যে দেখেন জুমলা আছে, আরো কি কি আছে এখানে। হ্যাঁ এগুলো সব কিন্তু সিএমএস, এগুলো এক একটা সিএমএস, লারাভেল এটা ফ্রেমওয়ার্ক, সিএমএস মানে স্যার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ওয়েবসাইটের ম্যানেজমেন্ট সিস্টেমটা। তো এখান থেকে আমরা এখানে সরাসরি ইনস্টল দিতে পারি, কিন্তু না দিয়ে আমরা ইয়েতে ঢুকে যাব, এখানে ঠিক দিয়ে এটার ভিতরে যাব। যাওয়ার পর কেয়ারফুলি একটু দেখবেন, এখানে সে ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে, কিন্তু আমরা এই ইনস্টল করব না, আমরা যাব এই কাস্টম ইনস্টলে। কাস্টম ইনস্টলে যাব। এই কাস্টম ইনস্টলে এসে এখানে ভার্সন আছে কয়েকটা, হ্যাঁ PHP সরি আপনার ওয়ার্ডপ্রেসের লাস্ট ভার্সন হচ্ছে 5.5.3। তো এখান থেকে যদি কেউ ওল্ড ভার্সন দিতে চান ওল্ড ভার্সন দিতে যাবে। তবে মেবি এই 5.5.1 5.2 এগুলো আমি ইউজ করছিলাম, একটু প্রবলেম হয়েছিল কোনো কোনো প্লাগইনস ইউজ করার জন্য। আমরা আপডেট ভার্সনটাই দিয়ে দিই, দেখি। তো আপডেট ভার্সনটা সিলেক্ট করার পর এই যে নিচে আরেকটা আছে, কয়েকটা অপশন আমরা এখানে কাস্টম ইনস্টল দিচ্ছি, তো নিজেরা সবকিছু নেম দিয়ে করব, কারণ এখানে হ্যাক হওয়ার যে এসকিউএল ইনজেকশন এখন চলে না, তারপরেও হ্যাক হওয়ার ইয়ে আছে সাইটটা, সাইট সিকিউরিটি সম্পর্কে এটা ভালো একটা কাজে দেয়। তো এখান থেকে ভার্সনটা নিলাম, সিলেক্ট করলাম। এই যে চোজ ইনস্টলেশন ইউআরএল, একটা হোস্টিং সাইটে আমার অনেকগুলা ইয়ে থাকতে পারে, ডোমেন নেম থাকতে পারে, হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে চয়েস করে দিতে পারবো আমার এই হোস্টিং এ যতটা ইমেল হোস্ট করানো আছে, মানে অ্যাড করানো আছে, যত অ্যাড অন ডোমেনটা আমরা পাবো। এই যে দেখেন ওই সাব ডোমেন, এই যে অ্যাড অন ডোমেনে অনেকগুলা ডোমেন এখানে হোস্ট করানো যাবে, কিন্তু এখানে যাবে না। হ্যাঁ অন্যান্য আমাদের পেইড হোস্টিং এ করা যাবে, যে কোনো সাইটে মানে হোস্টিং প্ল্যানের জন্য, হোস্টিং সার্ভিস প্ল্যানের জন্য বিভিন্ন ইয়ে করা আছে, প্যাকেজ করা আছে। হ্যাঁ এখানে আপনার কোনো হোস্টিং এ 1 ডোমেন অ্যাড করা যায়, আবার অনেক হোস্টিং এ 2, 3, 4, আবার কোনোটাতে আনলিমিটেড ডোমেন হোস্ট করা যায়।
তো যতটা ডোমেইন এই হোস্টিং প্যানেলে আপনার অ্যাড করা থাকবে ততগুলা ডোমেইন এখানে শো করবে। এখানে শো করবে। আমার যেহেতু একটাই আছে, আর আপনাদের 2-3টা ক্রিয়েট করলে 2-3টাই থাকবে এখানে। তখন যেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবেন সেটাতে এখানে সিলেক্ট করে নেবেন। আর এটা হচ্ছে HTTPS প্রোটোকল, এটা হ্যাঁ প্রোটোকলটা, এটা সিকিউর প্রোটোকল হবে না এমনি সাধারণ ইয়ে? আমাদের তো SSL নাই, সিকিউর সকেট লেয়ার, SSL সিকিউর সকেট লেয়ার, এটা সম্পর্কে জানা আছে না? পরে জানবো, আমরা একটু পরে জানবো, হ্যাঁ যদি ইয়ে হয় কেউ আমাকে মনে করাই দিবেন। তো এটা হচ্ছে HTTPS আমাদের নাই, মানে ইয়েটা নাই, SSL-টা আমরা এখানে অ্যাড করে নাই, কারণ SSL এর জন্য এক্সট্রা আমাকে পে করতে হবে, মেবি $8 পার ইয়ার, মানে জেনারেল। আর ফ্রিতেও আছে, ফ্রিতেও 3 মান্থের জন্য পাওয়া যায়। কিন্তু অনেক হোস্টিং সাইট আছে যারা ফ্রিতে লাইফ টাইমের জন্য SSL-টা প্রোভাইড করে। যদি আমার এটাতে SSL থাকে তাহলে আমরা এখান থেকে SSL-টা এই যে HTTPS নিব। আবার মজার একটা বিষয়, আমরা যখন দেখেন এখানে ফেসবুকে সার্চ দিই, কেমন একটা দেখায়, facebook.com, ঠিক আছে? এখানে কিন্তু আমরা ইয়ে লিখি নাই, দেখেন আমি জাস্ট লিখেছি facebook.com, কিন্তু এর পূর্বের এতটুকু তো আমি লিখি নাই, আসলো কিভাবে, তাই না? দেখেন এটা কিন্তু শো করছে। আবার অনেক অনেক ইয়ে আছে শুধু এই ইয়েটা দেখায়, কি বলে আপনার এই www. এটা দেখায় না, অনেক সময় ওয়েব দেখায়, আবার www. এটাও দেখায় না, অনলি এই website.com এটা দেখায়, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে এটা শো কিভাবে আমাদের ব্রাউজারে ইউআরএলটা শো করবে? এটা কি আমরা www দিব? ইউজাররা, আপনি যদি wordpress.com লিখে সার্চ দেন, ওই সরি আমাদের এই ডোমেইন নেমটা দিয়ে সার্চ দেন, তাহলে HTTP সহকারে দেখাবে। আর যদি আমি এটা ইয়ে করি তাহলে আপনি শুধু এতটুকু লিখে সার্চ দিবেন, কিন্তু ডিফল্ট ভাবে এই HTTP তারপরে যে www. এটা দেখিয়ে দিবে সাইডের সামনে। তো এতগুলা না দেওয়াই ভালো হবে, আমার মনে হয় যে HTTP এটা দেওয়া উচিত। তাই এখন আসেন, এটা গেল 2টা ডোমেইন নেম এন্ড ভার্সন। এই প্রোটোকলের উপর কি স্যার সিকিউরিটি নির্ভর করে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ সিকিউরিটি নির্ভর করে, কারণ এখানে এই যে HTTPS টা নাই, ওটা থার্ড পার্টি সিকিউরিটি এক প্রকারের। হ্যাঁ, ওদের কাজ হবে কি, যখন আমি এখান থেকে কোনো রিকোয়েস্ট করব, হয় ডাটা ইনসার্টের অথবা ডাটা শো করার জন্য, তখন করবে কি, এই সকেট সিকিউর লেয়ার SSL, আমি এখানে লিখতেছি টাইটেলের জায়গায় এই SSL-টা লিখতেছি, SSL এটা দিয়ে হচ্ছে কি পূর্ণরূপ হচ্ছে সকেট সিকিউর সকেট লেয়ার। হ্যাঁ, এটার কাজ হলো এই যখন আমি কোনো রিকোয়েস্ট, এই যেমন এটাই যখন একটা সাবমিট বাটন কিংবা সেভ কিংবা ইনস্টল ক্লিক দিব, তখন কিন্তু ইয়েতে চলে যাবে, সার্ভারে চলে যাবে, রিকোয়েস্টটা এই সার্ভারে যাবে, আবার সার্ভার থেকে রিকোয়েস্টটা এখানে আসবে। কিন্তু আমি যা পাঠালাম এটা তো অন্য কেউ দেখতে পারবে না। কোনো হ্যাকারের কাছে গেলে আমার এখানে আইডি পাসওয়ার্ড সবকিছু দেওয়া থাকবে, এই যে দেখেন পাসওয়ার্ড দেখা থাকবে, ডোমেইন নেম, অ্যাডমিন ইউজার নেম, ইমেল থাকবে, এটা তো দেখানো যাবে না। সেক্ষেত্রে হয় কি, এগুলো যত ডাটা পাবে, এই SSL এর কাজ হচ্ছে এগুলো নিয়ে একটা হিজিবিজি কোডে এনক্রিপ্ট করবে এটা। হ্যাঁ, এনক্রিপ্ট করে সার্ভারের কাছে পাঠিয়ে দিবে, তখন সার্ভার ওটা গ্রহণ করবে, করে তারপরে ওটা আবার ডিক্রিপ্ট করবে, করে ওটা অনুযায়ী আবার রেজাল্ট সার্ভার আবার পাঠাবে এই ব্রাউজারের কাছে, পাঠানোর সময় ও আবার এনক্রিপ্ট করবে, করে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে SSL এর কাজ। কিন্তু এটা পরবর্তীতে কোনো উপায়ে ডিক্রিপ্ট করা যায় না। আবার অনেকে এখন করে MD5 SHA-1, MD5 এখন ডিক্রিপ্ট হচ্ছে, যার কারণে অনেকে SHA-1 ইউজ করতেছে। তো এটা সিকিউরিটির বিষয়। আর ডিরেক্টরি এটার দরকার নাই, এতটুকু যথেষ্ট। স্যার তারপর এই জন্য মনে হয় গুগল ক্রোমে দেখি যে HTTP যেটার মধ্যে এস থাকে ওটার সাইটের ইউআরএল এ সিকিউর লেখা ওঠে, আর যেটার মধ্যে এস না থাকে ওটা নট সিকিউর ওঠে। স্যার এটা কি এই কারণেই? হ্যাঁ এই কারণে
কিন্তু তো এসটা দিলে তো থার্ড পার্টি হয়, সেটা আনসিকিউরড নন সিকিউরড হওয়ার কথা। না মানে না এস না, ছাড়া ওদের নন সিকিউরড। কাজই হচ্ছে সিকিউরিটি প্রদান করা। আচ্ছা আচ্ছা, ওদের মানে কাজটাই হচ্ছে সিকিউরিটি প্রদান থার্ড করা। পার্টি যারা আছে, মানে এসটা তো থার্ড পার্টি, তাদের কাজই হলো সিকিউরিটি প্রদান করা, রাইট? হ্যাঁ হ্যাঁ, এসএসএল, হ্যাঁ এসএসএল ঠিক সার্ভিস আছে। যারা প্রোভাইড করছে তাদের কাজই নিশ্চিত করা। কারণ ও তো আপনার কাছ থেকে চার্জ নিচ্ছে। এমন এমন ইয়ে আছে, মান্থলি, মান্থলি না ইয়ারলি আপনার কত 200 500 পর্যন্ত আছে ওদের সিকিউরিটি লেভেলটা। কিন্তু সচরাচর এই আমরা সাধারণ ওয়েবসাইটের জন্য এই $8 এটা ইউজ করি একটা ওয়েবসাইটের জন্য। তো এখন এসে এই যে দেখেন সাইট সেটিং, এই ওয়েবসাইট যেটা আমরা ইনস্টল দিচ্ছি সেই সাইটের ইয়েটা কি হবে, টাইটেল সাইট নেমটা কি হবে, মানে ওই যে আমরা টাইটেল দিয়েছিলাম না এইচটিএমএল ট্যাগের হেডের মধ্যে টাইটেল, ওই নেমটা কি হবে, সাইটের নেমটা কি হবে, আমরা দিলাম কি LEDP লট 30, এটা দিলাম। এখন সাইট ডেসক্রিপশন, এই সাইট এগুলো আমরা পরবর্তীতে অ্যাড করে নিতে পারবো, হ্যাঁ কোনো প্রবলেম নাই। তো এরপরে আসি আমরা এখানে এই সাইটের যত কিছু সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। এরপর আসি অ্যাডমিন অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টটা খুলতেছি এটার একটা ড্যাশবোর্ড দিবে আমাকে ওয়ার্ডপ্রেসের, সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের অ্যাডমিন অ্যাকাউন্টটা কি হবে, ইউজার নেমটা কি দিবেন, দেন একটা আমি এমনিতেই দিলাম অ্যাডমিন 123 এটা দিলাম। এখন অ্যাডমিন পাসওয়ার্ডটা পাসওয়ার্ড রুলসটা সবাই ফলো করে এরকম যে অবশ্যই সেখানে একটা স্মল লেটার থাকবে, একটা ক্যাপিটাল লেটার থাকবে, মানে সর্বনিম্ন হলেও একটা স্মল লেটার থাকতে হবে, একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা আপনার নাম্বার থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে। হ্যাঁ, এই এটা ফলো করে, কারণ এটা হ্যাকারের কাছে হ্যাক করতে প্রবলেম হয়। অবশ্যই এটা এই সংখ্যার উপরে ব্যবহার করবেন। আমরা এখানে দিই, এই দিলাম বড় হাতের অ্যাডমিন 123, দেখেন সিকিউরিটি লেভেলটা কেমন হয়েছে আর কি, পাসওয়ার্ড স্ট্রং এখানে দেখাচ্ছে কত 100-এ। এখন 2টা স্টার দিয়ে দিলাম, দেখেন আমার 65 হয়ে গেছে। আবার কোন একটা সিম্বল দিয়ে দিলাম, এই যে দেখেন কিভাবে সিকিউরিটিটা ইয়ে হচ্ছে, 100% সিকিউর হয়ে গেছে, এখন স্ট্রং হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা স্ট্যান্ডার্ড মানে এটাই দিয়ে দিই অ্যাডমিন 123 ডবল স্টার, এটা দিলাম। এখন ইমেলটা অ্যাডমিনের ইমেলটা এখানে আপনি দিয়ে দিবেন। এখন যে ইমেলটা দিবেন সাইট সম্পর্কে যে কোনো প্রকার নোটিফিকেশন আপনার এই ইমেলে আসবে। আবার আপনি অ্যাডমিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর ইউজার নেমটা ভুলে গেলেন, রিকভারের জন্য এই ইমেল পাঠাবে ওয়ার্ডপ্রেস থেকে। হ্যাঁ, তো ইমেলটা অ্যাক্টিভ ইমেলটা দিয়ে দিবেন, আমার এটাই থাকলো। আর আপনি সাইডের ইমেলটা ব্যবহার করতে পারেন, এনিহাও যে কোনো ইমেল যেটা আপনি, আর ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমাদের ইংলিশ রাখবো আমরা। হ্যাঁ, শুধুমাত্র আমি একটা ইমেইলে দিতে পারবো নাকি আরো কিছু অ্যাড করতে পারবো, যে যদি কোনো কারণে আমি আমার ইমেইলটা অ্যাক্সেস করতে না পারি তাহলে আমার অ্যাকাউন্ট আমি কিভাবে রিকভার করবো, সেই ক্ষেত্রে কি আমার আরো কোনো অপশন থাকবে? অপশন আছে মেবি, ওদের সাপোর্ট টিমের সঙ্গে কথা বলতে হবে বলে, কারণ এরকম ঘটনা কমই ঘটে সচরাচর। স্যার সহজ একটা অপশন আছে, হ্যাঁ বলেন। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আরেকটা অ্যাকাউন্ট খুলে নেওয়া যেটা অন্য কোনো ইমেলে থাকবে। ও আচ্ছা, হ্যাঁ এটা ইউজার ক্রিয়েট করা যায়, অনেক ইউজার আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপর আমরা এই তো অ্যাডমিন ইমেল গেলাম। হ্যাঁ, তারপর সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, আরো কয়েকটা বাংলাতে আছে মেবি, বাংলা থাকার কথা তো। না স্যার, বাংলা নাই, বাংলা না, আমরা দেখছিলাম বাংলাটা দেয় না, আমি বাংলা খুঁজছিলাম পাইনি। বাংলা থাকার কথা। ও আচ্ছা, ইয়েতে গিয়ে পাওয়া যাবে। আচ্ছা, ইয়েতে সাইটটা ওই যে ড্যাশবোর্ডটা বাংলাতে করা যাবে, কিন্তু এখানে যাই হোক, এখানে ইংলিশে দেখি আমরা।
তারপরে দেখি সিলেক্ট প্লাগইনস আমরা এখন একটাও সিলেক্ট করব না, পরবর্তীতে আমরা দেখব। হ্যাঁ, এই সাধারণ লেভেলের সেটিংসটা হয়ে গেল। এখন আমরা দেখব অ্যাডভান্স অপশন। হ্যাঁ, অ্যাডভান্স অপশনে এসে এই যে ডাটাবেজ নেম, হ্যাঁ ডাটাবেজ নেমটা দেখেন, ডাটাবেজ নেমের একটা ডিফল্ট নেম দিয়ে দিয়েছে এটা, কিন্তু এটা আমরা রাখবো না। আমরা যখন হোস্টিং সাইডে যাব তখন এটাও আমাদের দিবে না। হ্যাঁ, প্রিফিক্সটা, এটা প্রিফিক্স, যত ডাটাবেজ আমরা ক্রিয়েট করব এই প্রিফিক্সটা অ্যাড হয়ে যাবে, মানে পূর্বে ডাটাবেজের পূর্বে এটা অ্যাড হয়ে যাবে। তো যখন আমরা পেড হোস্টিং ইউজ করব তখন এই প্রিফিক্সটা থাকবে না, তখন আমরা এই প্রিফিক্সটা দিয়ে দিতে পারবো, কিন্তু এখানে অটোমেটিক ইয়েটা নিয়ে নিয়েছে ওদের দেওয়া প্রিফিক্সটা। তো এখানে ডাটাবেজ নেমটা কি হবে আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, সেক্ষেত্রে ডাটাবেজ নেম অবশ্যই সিকিউর করবেন। আপনি ইয়ে দিয়ে দিবেন, অঙ্ক দিবেন, আবার অক্ষর দিবেন, দিয়ে এটা করে দিবেন। হ্যাঁ, 8 সংখ্যার মধ্যে রেখে দিবেন এটা। আর আচ্ছা, ডাটাবেজ টেবিল প্রিফিক্স, এটা টেবিল স্যার এটা যদি স্যার মনে না থাকে স্যার কি মানে এটা রিকভার এটা মনে না থাকলেও চলবে, আমরা এই যে এখান থেকে পেয়ে যাব পিএইচপি মাই অ্যাডমিন কই, এখান থেকে গিয়ে ডাটাবেসটা দেখতে পাবো। হ্যাঁ, ওটা দেখতে পাবো। আর বড় বেশি ভালো হয় আপনার এই যত একটা সাইডের ডোমেন নেম নামে একটা ইয়ে নেবেন, এক্সেল শিট নিয়ে ওটাতে এগুলো সব সেভ করে রাখবেন, এটা বেটার হয়। আচ্ছা স্যার, আপনারা ভুলে যাবেন না। স্যার আমার ম্যাক্সিমাম টাইম সবকিছু আমি ওই যে স্যার মানে পাসওয়ার্ড অটো সেভ দিয়ে রাখি, মানে গুগল ক্রোম। আমি স্যার টেক্সট ফাইলে রাখি আর কি। হ্যাঁ, টেক্সট ফাইলে রাখেন কিংবা ইয়েতে রাখেন, কিন্তু অটো সেভ ব্রাউজারে রাখবেন না, এটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে 100%। স্যার ডাটাবেসের নেমটা একটু বড় ছোট আবার একটু বলেন তো, আমি মিস করে দিছি। অটো সেভ অপশন যদি ডাটা ইয়াতে রাখি, ওয়েবসাইটে রাখি, আমি যদি এনক্রিপ্টেড করে রাখি তাহলে তো সমস্যা নেই। না, কিন্তু এনক্রিপ্ট করবেন কিভাবে? আপনি কি দিয়ে এনক্রিপ্ট করবেন? আমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে না, আমি যদি ধরে নি আমি একটা জিনিস করে নিলাম যে আমি ঠিক আছে, আমি মনে করছি যে শাওয়ান কিংবা এমডি5 দিয়ে এনক্রিপ্ট করবেন। না, আমি ধরে নিলাম আমি আয়ের মান সবসময় যে ধরে নেব আমার যতগুলো পাসওয়ার্ডের জন্য, বিয়ের মান আমি ধরে নিব এম, এইভাবে যদি করি ওইটা আবার লিখে রাখেন, কারণ আপনার বর্তমান একটা লিখে রাখলে আমার সবগুলোর জন্য হয়ে যাচ্ছে, সেটা বলছি আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ডাটাবেজের নেমটা এখানে 8 ক্যারেক্টারের মধ্যেই দিব। হ্যাঁ, তো এখানে হিজিবিজি লিখে দিব, কারণ ডাটাবেজের নেম ধরে অনেকে এসকিউএল ইনজেকশন চালিয়ে দেয়। এটা দিলাম, দেওয়ার পর এই টেবিল প্রিফিক্সটা হচ্ছে এটাও আমরা হিজিবিজি দিব একটু। স্যার হ্যাঁ, ডাটাবেজের নেমের বিষয়ে আমার আরেকটু ইয়ে আছে। হ্যাঁ, বলেন। যখন আমি হিজিবিজি দিব তখন আমি তো মাল্টি ওয়েবসাইট আমার ইয়াতে থাকে, তখন আমি এটা খুঁজে বের করা একটু কঠিন হবে না, যে আমার এই সাইটের জন্য কোন ডাটাবেজ, ওই সাইটের জন্য কোন ডাটাবেজ? তা ঠিক, কিন্তু এটা খুঁজে পেতে ইয়ে হবে, তো আপনি লিখে দেন। আমি তো যেই সাইট করি ওই সাইটের নাম সহ লিখে রাখি। হ্যাঁ, লিখে দেন WD, আমরা কত দিলাম 7, WD7 এটাই দিলাম ডাটাবেজ নেমটা। আর টেবিল প্রিফিক্স এটা অটোমেটিক আমার এই যে সাইটটা আমি করতেছি, কিন্তু এই যে দেখেন কামাল ভাই, আমরা যে অ্যাকাউন্টের আন্ডারে করতেছি না, ওই অ্যাকাউন্টের আইডিটা এখানে নিয়ে নিয়েছে ডাটাবেজ প্রিফিক্স হিসেবে। হ্যাঁ, সমস্যা নেই, আচ্ছা দিলাম WD7। আর টেবিল প্রিফিক্সটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দিব, ডাটাবেজে এই একটা ডাটাবেজের আন্ডারে আমার অনেকগুলা টেবিল ইয়ে হবে। হ্যাঁ, তো ওই টেবিলের প্রিফিক্সটা, সব টেবিলের নেম কিন্তু একই হবে। ওয়ার্ডপ্রেসের যত জায়গায় আমরা ইনস্টল করব সেই ওয়ার্ডপ্রেসের টেবিল নেম কিন্তু একই থাকবে, কারণ এটা ডিফল্ট করে দিয়েছে ওয়ার্ডপ্রেস কমিউনিটি। কিন্তু এই প্রিফিক্সটা আমরা চেঞ্জ করতে পারবো, আর প্রিফিক্সের শেষে অবশ্যই আন্ডারস্কোর থাকবে, এবং এটা 6 ক্যারেক্টারের মধ্যে হবে। ঠিক আছে না, 6 ক্যারেক্টারের মধ্যে হবে, এই যে আন্ডারস্কোর সহ। তাহলে এখানে আমরা হিজিবিজি একটা দিয়ে দিব, এখানে অবশ্যই হিজিবিজি দিলাম, কিংবা আমাদের একটা গোপন নেম দিলাম, যাতে হ্যাকাররা মানে এটা
আপনার কি বলে ধারণা না নিয়ে আসতে পারে। এটা টেবিলের প্রিফিক্স এটা দেওয়া আছে, এটা ধরে অনেক সময় ইয়ে করে, সাইট থেকে ডাটা চুরি করে। তাহলে আমরা ও স্যার, হ্যাঁ যদি আমি প্রিফিক্স না দেই তাহলে হচ্ছে হ্যাকাররা খুব ইজিলি ঢুকে যেতে পারবে, এই তো? হ্যাঁ, ঢুকে যেতে পারবে না, কিন্তু পেরে যেতে পারে ইজিলি। আমি আমি তো প্রিফিক্স কাইটা দিই একবারে। কেটে দিবেন না, কিছু একটা দিবেন, দিয়ে আপনি লিখে রাখবেন। আমার হিজিবিজি কাজ করার সময় একটু ঝামেলা হয়, এই জন্য আমি এগুলা কাইটে দেই। তার মানে এটা যদি আমি বুঝি না আর কি, যেটা সিকিউরিটির বিষয়টা। হ্যাঁ, তো আমরা এটাও দিলাম WD7 দিলাম। আর এই যে অটো আপগ্রেড অবশ্যই অফ করে রাখবেন, কারণ যখনই কোনো সময় এই যে ইয়ের ভার্সনটা কি বলে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা আপগ্রেড হবে, তখনই এই যে যখনই আসবে তখন এই যে কয়েকটা অপশন আছে, এগুলি যদি অ্যালাউ করে দেন তাহলে এক একটা ভার্সন সমস্যা হয় না যখন আপডেট আসে, হ্যাঁ, কিন্তু তারপরেও কিছু প্লাগইনস আছে কাজ করে না, তখন সাইটটা ভেঙে ভেঙে যায়। যার কারণে অটো আপডেট না দেওয়া উচিত। এটা আমাদের উপর নির্ভর করবে, পরবর্তীতে আমরা দিব, তবে আপগ্রেড নিয়মিত দেওয়া উচিত। অটো আপগ্রেড ওয়ার্ডপ্রেস প্লাগইন এগুলো আমরা পরবর্তীতে সেটিং করব। আবার এই যে ব্যাকআপটা ডিফল্ট থেকে যাবে, সাইটের ব্যাকআপ নেওয়াটা। তারপরে আসি আমরা এখন থিমটা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে একটা মানে সিলেক্টেড থিম একটা দিয়ে দেওয়া হবে, পরবর্তীতে আমরা ওটা চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট না করি, পরবর্তীতে আমরা সবকিছু ইয়ে করবো, চেঞ্জ করে নিতে পারবো। তো যা দেয় এরা দিক, আমরা ওই আমাদের পছন্দ অনুযায়ী থিমটা ইনস্টল দেওয়ার পর যে থিমটা এরা দিবে ওটা ডিলিট করে দিব। তো চলেন, এখন সবকিছু হলো, আবার একটু আমরা কি ডিভাইস দিব এখানে ওয়ার্ডপ্রেস ভার্সন HTTPS অর অনলি। স্যার আমি শুরুতে একটু মিস করেছি, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন থেকে একটু সমস্যা ছিল, তো আরেকবার যদি একটু কষ্ট করে বলতেন ভালো হতো। এখান থেকে আমরা কাস্টম ইনস্টলে গেছি, হ্যাঁ, হোস্টিং প্যানেলে গিয়ে আমরা এই যে অ্যাপ, অন্যান্য হোস্টিং সাইটে অ্যাপ এখানে দেখতেই পাবেন, আবার না হলে এই যে সফটওয়্যারগুলো অ্যাপ ইনস্টলারে গেলেই অনেকগুলা ইয়ে আছে আর কি, জুমলা আছে, তারপর আপনার ম্যাজেন্টো আছে, আরো অনেক 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 আছে, লারাভেল, ওয়ার্ডপ্রেস। তো আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর এই ইন্টারফেসটা পেয়েছি, ওয়ার্ডপ্রেস ওখান থেকে ক্লিক করার পর, তারপরে এখান থেকে এসে যে কাস্টম ইনস্টল করেছি, কাস্টম ইনস্টল করে এই যে অপশনগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ভার্সন, তারপর আমরা কোন ডোমেইনের আন্ডারে এটাই নিব, তারপরে সাইট নেম, ডেসক্রিপশন, এগুলো পরে যে কোনো সময় চেঞ্জ করা যায়। তারপরে যে পাসওয়ার্ড, অ্যাডমিন, ইউজার নেম, তারপর এসে এই যে অ্যাডভান্স অপশনে এসে টেবিল নেম, তারপর ডাটাবেস নেম, টেবিল প্রিফিক্স, তারপর এটা অটো আপগ্রেড হবে কি হবে না, দেন ব্যাকআপ লোকেশন, এটা আমরা ব্যাকআপ এখন নিব না। তারপরে এই যে সিলেক্ট থিমটা আমরা এখান থেকে সিলেক্ট করব না, পরবর্তীতে করে নেব। তো এখন চলেন ইনস্টল দিয়ে দিই। এখন এই যে ইনস্টল দিয়ে দিলাম। এখন কি হচ্ছে, অপস দ্য কানেকশন ওয়াজ লস, ভালো হয়েছে। মেবি আমাদের সেশন আউট হয়ে গেছে ইপিজিতে। হয় নাই তো, আছে তো। আমার কি অ্যাকাউন্টস থাকে না, এই যে আছে তো অ্যাকাউন্টস, ম্যানেজ থেকে ফাইল ম্যানেজার আর কন্ট্রোল প্যানেলে গেলাম, ঠিক আছে। এটা কি নিবে না, প্রবলেমটা। আচ্ছা, এটা কেটে দিয়েছি। ফাইল ম্যানেজারে কি নিয়েছে আমি তাহলে একটু দেখে আসি। ফাইল ম্যানেজারে যদি নেয় তাহলে ফাইল ম্যানেজারে htdocs এগুলো থাকবে, ওটা আগে ডিলিট করে আসতে হবে, না হলে আবার নিবে না। এই যে নিয়েছিল htdocs।
ঠিক আছে, তো এই যে হোস্টিং প্যানেলে গেলাম। হ্যাঁ, যাওয়ার পর আমরা এখান থেকে এই যে সফট ক্লাস কই, এই যে এখানে সফট ক্লাস অ্যাপ ইনস্টল, এখানে গেলাম। এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল আর ওয়ার্ডপ্রেস ক্লিক দিলেন, এই যে এই ইন্টারফেসটা আসলো। হ্যাঁ, এখান থেকে আমরা এই যে কাস্টম ইনস্টলে যাব। ঠিক আছে, কাস্টম ইনস্টলে গেলাম। এখন এখান থেকে এই যে ডোমেইন নেম আর ইয়েটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে মাই ব্লগ, ইউজার নেম দিয়েছি অ্যাডমিন 1 2 3, পাসওয়ার্ডও দিয়েছি অ্যাডমিন 1 2 3। দেখতে পাচ্ছেন তো আপনারা? প্রবলেম নাই তো? হ্যাঁ, এই যে ইমেলটা দিলাম। তারপর প্লাগইনস কোনো কিছু দেখবো না, WD7 দিয়েছিলাম। এটা সম্পর্কে যদি আবার একটু বলতেন। WD7 কোনটা সম্পর্কে? WD7 এটা জাস্ট এই যে ইয়েটা ডাটাবেজ নেমটা আমি এটা দিলাম, ইজি ওয়েবসাইটের নামটা দিলাম। আবার এই ডাটাবেজের আন্ডারে আমাদের যত টেবিল হবে, টেবিলের প্রিফিক্সটা হবে এইটা, WD7। স্যার এই ডেটাবেস নেমটা কোথায় শো করবে? ওটা ডাটাবেজের নেম, একটা ডাটাবেজ। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখবো। এটা কোথাও শো করবে না, এটা আপনার ব্যাকএন্ডে থাকবে। হ্যাঁ, যে ডাটাগুলো আমরা পোস্ট দিই, এই পোস্টটা তো কোনো না কোনো ডাটাবেজে থাকে। ফেসবুকে আমি যখন পোস্ট দিই, এই লেখাগুলো তো অনেক বছর থেকে যায়, আমি ডিলিট না করা পর্যন্ত থেকে যায়। তো এগুলো থাকে কোথায়? কোনো একটা টেবিলে থাকে। টেবিলটা থাকে কোথায়? কোনো একটা ডাটাবেজে। আর ডাটাবেজটা আছে ওই সার্ভারে, ফেসবুকের সার্ভারে। এই তো আমার ডাটাবেজ নেম এটা। এই ডাটাবেজের আন্ডারে টেবিল হবে অনেকগুলা। এই যে ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, কোডিং করা আছে সেভাবেই। তাই ইনস্টল, এই যে ইনস্টল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কমপ্লিটেড। হ্যাঁ, সাকসেসফুল। তো চলেন আমরা সাইডে এখান থেকেও যেতে পারি। এখান থেকে ক্লিক দিয়ে চলে গেলাম, সাইটটা কেমন শো করছে। এই যে চলে আসছে, দেখেন আমাদের সাইটটা। এটা ইপিজের জন্য এটা শেষে একটা ইয়ে থাকবে আর কি। এই যে দেখেন, এটাতে আমার SSL অ্যাড করা নাই। দেখেন ক্রস চিহ্ন দেখাইছে সিকিউরিটি লেয়ারটা, একটা রেড কালার ইয়ে দেখাইছে। হ্যাঁ, তো এটা আমাদের সাইট। তো সাইটের ড্যাশবোর্ডে যাব আমরা এখন। তো আপনারা সবাই ইনস্টল করে নেন। এর মধ্যে ব্রেক থেকে আসি আমরা। ঠিক আছে না? এরপর আমরা একটু কাজ করব। সাইটে ঢুকে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিই। এই আমাদের ডোমেইন নেমটা দেওয়ার পর, ঠিক আছে, ডোমেইন নেমটা আমি এখানে রেখে দিই বুকমার্ক করে। ডোমেইন নেমটা দেওয়ার পর স্ল্যাশ দিয়ে wp-admin, ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট ইউআরএল। এই যে লগইন, ওয়ার্ডপ্রেসে লগইনের জন্য। তো আমাদের ইউজার নেমটা আর ইমেলটা কি দিয়েছিলাম, ইউজার নেমটা দিই অ্যাডমিন 1 2 3 এন্ড পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা। স্যার হ্যাঁ, লগইন এর যে ডিফল্ট wp-admin এটা চেঞ্জ করা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। এটা একটু দেখাইন। আচ্ছা ঠিক আছে, দেখবো আস্তে আস্তে দেখবো পরবর্তীতে। এই যে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি আমাদের সাইটের। এই সাইটের ড্যাশবোর্ডটা হচ্ছে আমার এটা ড্যাশবোর্ড, এটা। হ্যাঁ,
এখন চলেন দেখে আসি টেবিল কি ডাটাবেস কি। আমরা এখন সি প্যানেলে গেলাম, গিয়ে এখান থেকে দেখেন যে নেমটা দিয়েছিলাম টেবিলের WD7, আর টেবিলের প্রিফিক্সটাও দিয়েছিলাম WD7 কই পিএসপি মাই অ্যাডমিন। এই যে মাইস্কুল ডাটাবেস, ঠিক আছে না, পিএসপি মাই অ্যাডমিনও গেলাম, আবার মাইস্কুল ডাটাবেসে গেলাম। দেখেন এই যে ডাটাবেসের নেম দিলাম না, এই যে এটা WD7, ঠিক আছে না, WD7 চলে আসছে। এখন এই পিএসপি মাই অ্যাডমিন টেবিল গুলো কি দেখা যাবে না, কই মেবি ফ্রি সার্ভিসে দেখা যাবে কি যাবে না, অ্যাডমিন দেখি তো যাবে কি যাবে না। হ্যাঁ এই যে দেখা গেছে, দেখেন 12টা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ টেবিলের ইয়ার জন্য ওয়ার্ডপ্রেসের, এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, এটার ব্যাক এন্ডের কাজ, মানে ব্যাক এন্ডের থেকে যে ড্যাশবোর্ড থেকে যে ইয়েগুলো কাজ করা হয় এই কাজটা, আবার এই যে ফ্রন্ট এন্ডে যেগুলো আছে, হ্যাঁ এগুলো সব কিছু কোথা থেকে আসতেছে, এই কন্টেন্ট গুলো কোথাও না কোথাও তো রাখা আছে, আমরা তো কোড করে ঢুকিয়ে দিইনি এখানে। হ্যাঁ কোড করে এখানে অ্যাড করে দিইনি, অবশ্যই এটা কোনো না কোনো ডাটাবেজে আছে। তো সেই ডাটাবেজে এই যে দেখেন ডাটাবেজের টেবিলটা বই হারিয়ে ফেললাম নাকি, ওই যে এটাতে আছে, এই যে দেখেন পিএসপি মাই অ্যাডমিনে এখানে টেবিল গুলো আছে। পোস্ট যত পোস্ট করব সব এখানে থাকবে, লিংক যত লিংক করব এই বিভিন্ন ইয়েগুলো এখানে থাকবে, ইউজার ক্রিয়েট করব ইউজার গুলো ইউজার টেবিলে থাকবে। দেখেন পোস্টে আমরা যাই, পোস্ট টেবিলটাও ওপেন করলাম, এখানে দেখেন পোস্ট আমার এখানে কয়টা আছে, পোস্ট আইডি কয়টা আছে, পোস্ট 1 2 3 4টা পোস্ট আছে দেখেন এখানে। হ্যাঁ পোস্টের টাইটেল কি আছে দেখেন, পোস্ট কন্টেন্ট, পোস্টের টাইটেল এই যে টাইটেল হ্যালো ওয়ার্ল্ড আছে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড দেখেন লেখাগুলো কিভাবে এখানে অ্যাড হয়েছে, আর ওখানে গিয়ে শো করছে কিভাবে, টেবিল জাস্ট আমরা এইচটিএমএল এর টেবিলে যেভাবে ডাটা রাখি না, ঠিক সেভাবে আছে এখানে। হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড, এখানে সিম্পল পেজ, তারপর প্রাইভেসি, আর অটো ড্রাফট, আচ্ছা ড্রাফট একটাই আছে, পোস্ট আছে। তাহলে 3টা পোস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি স্যার। তো এই টেবিলে কিভাবে ডাটা থাকে এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি। আমরা পিএসপি তে যখন যাব তখন এইভাবে টেবিলের ডাটা ইনসার্ট এবং এখান থেকে ডাটাটা তুলে নিয়ে গিয়ে দেখাবো। তো এখানে 3টা পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড, সিম্পল পেজ আর প্রাইভেসি। চলেন আমরা দেখি ড্যাশবোর্ডে, এই ড্যাশবোর্ড আমাদের এখানে পোস্ট কই, এই যে পোস্ট, অল পোস্ট, এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ওই একটা পোস্ট দেখাচ্ছে তো, কিন্তু পাবলিশড 1, আচ্ছা ওটা পোস্ট না পেজে, পোস্ট না পেজে কিছু আমরা পোস্ট টাইটেল, স্যাম্পল পেজ, ক্লোজ। ও আচ্ছা এগুলো ইয়ে করা হয়েছে, দেখেন পোস্ট করছে, ক্লোজ করা আছে এগুলো। তো ঠিক আছে, এইভাবে ডাটাটা শো করছে। আর এটা আবার ইয়েতে শো করছে কিভাবে দেখেন, আমাদের মেন সাইটে এই যে হ্যালো ওয়ার্ল্ড থেকে এই পোস্টটাকে দিয়েছে, অ্যাডমিন দিয়েছে কত তারিখে, আজকের ডেট, কমেন্ট 1 আর কন্টেন্ট টাইটেল। তো আপনারা সবাই ইনস্টল করে নেন ভাই, এটা ভাই কি ভাই একটু মিউট করেন। নাম কি মিস করে গেলেন, বোম্বে কি জানি এই যে বঙ্গ দীপ্ত মিউট করেন, আপনি মিউট করেন। হ্যাঁ তো ইনস্টল করে নেন সবাই। হ্যাঁ আর ব্রেক থেকে আসেন, ব্রেক থেকে এসে আমরা বাকিটা দেখবো কার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। আজকে ইনস্টলটা করে নেই।
ইনস্টল হয়েছে আপনাদের? জি স্যার। কারো কোনো প্রবলেম? সবার কি হয়েছে? তো আশা করা যায় মোটামুটি ইনস্টল শেষ সবার। এখন আমরা চলে নিয়ে দিয়ে যাই ড্যাশবোর্ডে গিয়ে কিছু এডিট করে আসি আমাদের সাইটটা, তাই না? ওয়ার্ডপ্রেস আনইনস্টল করতে বলতেছে নতুন করে ইনস্টল করতে গেলে। এটা আনইনস্টল করে দেন, ওখান থেকে রিমুভ করে দেন। স্যার এটা কোথা থেকে করব? ওই যে ইনস্টল করতে গেছেন যেখানে, সেখানে যান। হ্যাঁ ওমর সানি ভাই দিয়ে দিয়েছি প্রেজেন্ট। ওকে স্যার। জামিল ভাই শেয়ার করেন, আমরা দেখি আনইনস্টল কিভাবে দেয়, দেখি আমরা সবাই দেখবো। সবাই দেখি আমরা ওয়ার্ডপ্রেস আনইনস্টল করতে হয় কিভাবে। এখানে এসে এখান থেকে হ্যাঁ ওয়ার্ডপ্রেস লোগোতে দেন, ক্লিক দেন। এই যে আসছে না, হ্যাঁ নিচের দিকে যান, নিচে যান। এই যে দেখেন আপনার ওই ডোমেইন আন্ডারে দিয়ে দেওয়া আছে, তাই না? এটা না, হ্যাঁ ওখানে ক্রস চিহ্নতে ক্লিক দেন। রিমুভ, হ্যাঁ রিমুভ, এই তো রিমুভ হয়ে গেছে। হ্যাঁ আবার ওই যে সফটওয়্যার থেকে আবার আসেন, হ্যাঁ কাস্টম দেন। রিমুভ করে তারপর stdocs এর যা ফাইল আছে সব কি ডিলিট করে দিব? ডিলিট করতে হবে না, অটোমেটিক রিমুভ হয়ে যাবে ওখান থেকে। স্যার এগুলো তো সেটিং করার দরকার নেই, সাইট নেম দরকার নেই এখন আপাতত নাকি? হ্যাঁ সাইট নেম দরকার নেই। একটা সিলেক্ট করে দেই ডেমো। হ্যাঁ ডাটাবেস প্রিফিক্স এগুলো চেঞ্জ করলেন না আপনি? তো অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড কই দিয়েছেন, দেননি তো? এই যে স্যার, হ্যাঁ দেন, ওখানে ওটাই থাকবে আপনার। হ্যাঁ ওইটাই থাকবে, আর এটা পাসওয়ার্ড এটা ডিফল্ট থাক, সমস্যা কি নাকি? এটা আচ্ছা দেন আপনার ইচ্ছা। আচ্ছা এটা সিলেক্ট করে সিলেক্ট করেন না, সিলেক্ট করেন, ইনস্টল দিয়ে দেন। এটা ইনস্টল হচ্ছে তো? ওই সময় যদি আনইনস্টল করে নিয়ে দেখে হয়নি আর কি। এত সময় তো নেই না। এই তো হয়ে গেছে। আমরা একটু দেখে নিই সাইটটা। হ্যাঁ এই যে WP অ্যাডমিন থেকে আমরা এখানে লগ ইন করলাম। হ্যাঁ লগ ইন করার পর এটা আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। এখান থেকে এই যে লেফট সাইডে অনেক কয়টা মেনু আছে, এই মেনু থেকে আমরা দেখবো। হ্যাঁ এটা পোস্ট, এটা মিডিয়া, এটা পেজ, যতটা পেজ ক্রিয়েট করা আছে। পেজ বলতে পোস্ট আর পেজ, বলেন তো পোস্ট আর পেজ বলতে কি বোঝায়? পোস্টটা হচ্ছে একটা পেজের আন্ডারে অনেকগুলা পোস্ট থাকতে পারে, যেমন ব্লগের পোস্ট অনেকগুলা থাকতে পারে, যেমন ই কমার্স প্রোডাক্ট এক একটা পোস্ট হ্যাঁ অ্যাড করা থাকে। আর পেজ হচ্ছে পেজ জাস্ট লাইক একটা ক্যাটাগরির মতো, যেমন হোম পেজ, তারপরে হচ্ছে কি কন্টাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ। হ্যাঁ এগুলো এক একটা পেজ। তো পেজ গুলো ইয়ে করবো কিভাবে? আর এখানে কমেন্টস গুলো পরে দেখবো, আমরা আগে দেখবো পেজ থেকে শুরু করবো। এই যে অল পেজেস গুলো কোথায় কিভাবে আছে দেখেন। এখানে পেজ আছে দুইটা, একটা প্রাইভেসি আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। হ্যাঁ স্যাম্পল পেজ আর এটা প্রাইভেসিটা। আমরা দেখে নিই। ওই দেখেন স্যাম্পল পেজ নামে একটা পেজ, আর প্রাইভেসিটা কোথায়? প্রাইভেসি নামের পেজটা কোথায় যেন রয়েছে। এট ফার্স্ট আমরা ইয়েটা করি, কালকে এগুলো দেখবো। আমরা জাস্ট থিমটা ইয়া করি,
এখানে পেজগুলো আছে, এই যে কমেন্টস এর যত ইউজার কোন পোস্টের আন্ডারে কমেন্টস করেছে সেগুলো সবকিছু এখানে দেখা যাবে। কোন পোস্টে ইয়ে করছে আর কি। এটা আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি কমেন্টসটা। হ্যাঁ, তারপর এই অ্যাপিয়ারেন্স আছে থিম, কাস্টমাইজ, এই উইজ, তারপর মেনু, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আর থিম এডিটর। আমরা এখান থেকে থিমটা নিব। থিম আমরা একটা থিম সিলেক্ট করি, থিমে গিয়ে এখানে অনেক থিম আছে, মানে 3টা ডিফল্ট এখানে ইনস্টল করা আছে। তো থিম আমার কোনটা অ্যাক্টিভ আছে দেখবো, এই যে এটা অ্যাক্টিভ আছে, দেখেন যেটা অ্যাক্টিভ আছে সেটাকে কাস্টমাইজ লেখাচ্ছে, আর যেগুলো অ্যাক্টিভ নাই সেগুলোতে দেখেন লাইভ নাও, অ্যাক্টিভ নাও, ঠিক আছে, লাইভ প্রিভিউ, অ্যাক্টিভ নাও, এগুলো দেখাচ্ছে। তো এই বাকি দুটো আমি ডিলিট করে দিব। বাকি দুটো ডিলিট করে দেওয়ার জন্য এই যে থিম ডিটেলসে যাব, গিয়ে এই যে নিচে ডিলিট লেখা আছে, হ্যাঁ, এই থিমটা আমরা ডিলিট করে দিলাম। কারণ সার্ভারে যত বেশি লোড থাকবে তত বেশি লোডিং টাইম হবে, তাই আমি ডিলিট করে দিলাম 2 থিমে। থিম 2টা ডিলিট করে দিলাম। দেখেন এখন একটাই থিম আছে। আমরা নতুন থিম অ্যাড করব। হ্যাঁ, তো অ্যাড নিউ থিম অ্যাড করার জন্য এই যে এখানে অনেকগুলা থিম আছে। হ্যাঁ, তো থিমটা আমরা কি কিসের জন্য করব? হ্যাঁ, এটা কি ই কমার্স সাইট করব, না ব্লগ সাইট করব, না পোর্টফোলিও সাইট করব? হ্যাঁ, এটা আমাদের উপর নির্ভর করবে, না নিউজ সাইট, না এটসেট্রা আর কি। তো আমরা যদি নিউজ লিখে দিই, নিউজ দিলাম, দেখেন নিউজ টাইপের যেগুলো আছে থিম আছে সেগুলো সবকিছু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে না? তো আমরা এটা দেখি, এটা ম্যাটিনা নিউজ, এটা আছে, এই থিমটাই দেখি। এটা আমরা প্রিভিউ করে দেখলাম, ঠিক আছে না? থিমটা ইনস্টল আগে প্রিভিউ করে দেখলাম যে এই থিমটা ভালো লাগছে কিনা। এই থিমটা এইভাবে দেখাবে। তো এটা ভালো লাগলো না, আমি গেলাম না। তবে এখানে যা আছে এইভাবে থিমটা শো করাবে কিন্তু। আর ফ্রি, এটা পেড ভার্সনটাও হতে পারে, আবার ফ্রি ভার্সনে যতটুকু দেওয়া আছে ততটুকুই আপনি ইয়ে করতে পারবেন। হ্যাঁ, তো নিউজ তুমি এটাই দিলাম, এটা দেওয়ার জন্য গেলাম রিভিউ করে দেখি থিমটা কেমন লাগছে। এটা তো ভালো লাগে না, ঝামেলা মনে হচ্ছে, অনেক ইয়ে দিক। আচ্ছা স্যার, ওয়ার্ডপ্রেস যদি আরো আপডেট করে একেবারে থিম সবকিছু মানে করে ফেলে, তাহলে তো স্যার যারা মানে অরিজিনালি কোডার ওদের তো স্যার ভাত মেরে দিবে। হ্যাঁ, না কি কথা বলে স্যার, এই যে সবকিছু করা যাচ্ছে স্যার, এখানে তো কোনো কোডিংই করা লাগতেছে না, মানে এডিট করো। এর মধ্যে অনেক ল্যাকিংস আছে, ঠিক আছে। তারপরে আবার মনে করেন যে এই যে এত ফাইলের তো দরকার নাই, যত ফাইল ওয়ার্ডপ্রেস দিয়েছে না সার্ভারের কাছে, এদের ইনস্টল যে সিস্টেমটা দিলাম, এত ফাইলের প্রয়োজন হয় না। আবার প্রবলেমটা হয় কোথায়, যে সবাই তো শুনতেছেন না? জি স্যার। এইখানে হচ্ছে স্যার অনেক কাস্টমাইজ করা আছে, আপনার সিএসএস অ্যাপ্লাই করা আছে, আর এই প্রত্যেকটা সাইডে তৈরি সবগুলো স্যার ওই কোডারদের ভাত স্যার কনফিগারেশন করতে থাকবে, কিন্তু মেইনলি প্রবলেম ওখানে না, প্রবলেমটা হচ্ছে এখানেও এডিট করা যাবে, কোড ইচ্ছে মতো আপনি এডিট করতে পারবেন, কিন্তু এটা একটা সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, একটা সিস্টেম আমরা যখন ডাটাবেজের সঙ্গে লিংক করব, নতুন করে কোনো কিছু ক্রিয়েট করব, হ্যাঁ, অটোমেটিক কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা সরি, টেবিল আর ক্রিয়েট হবে না, ওই টেবিলে অ্যাড হয়ে যাবে, ওই টেবিল থেকে ডাটা নিয়ে এসে দেখাবে। হ্যাঁ, এইভাবে সিস্টেমটা ক্রিয়েট করা আছে। কিন্তু
আমরা যখন নতুন ভাবে কোনো ডাটাবেস ক্রিয়েট করব, কারণ সব ডাটা একটা টেবিল আমরা রাখবো না, বিভিন্ন ডাটা থাকতে পারে। সেই ডাটা অনুযায়ী ডাটাবেস ক্রিয়েট করে টেবিল আলাদা আলাদা করে ডাটাগুলো রাখলাম। তো এই রাখার জন্য কিংবা ডাটা ওখান থেকে রিড করার জন্য ডাটাবেস থেকে অবশ্যই ব্যাকএন্ডে কোড গুলো লিখতে হবে। তো এই কোড গুলো লেখার জন্য ফ্রিলি আমরা যেভাবে পিএইচপি বা পাইথনে লিখতে পারি, কিন্তু যখন এই ওয়ার্ডপ্রেসে ইউজ করব, ওয়ার্ডপ্রেসে লিখবো ব্যাকএন্ডের কোড গুলা, তখন ওয়ার্ডপ্রেসের সিনট্যাক্স অনুযায়ী লিখতে হবে। ওয়ার্ডপ্রেসের কিছু ফাংশন আছে, ওই ফাংশন অনুযায়ী ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতে হবে, আবার ডাটাবেসে ইনসার্ট করতে হবে। তো এ প্রায় 300-350 ফাংশন আছে, এগুলো আবার জানতে হবে। এটা এক ধরনের প্রবলেম। আবার যেহেতু এটা ফ্রি, পেডও আছে, ফ্রিটাই সবাই ইউজ করে সেইভাবে, এটা এক ধরনের প্রবলেম আছে সিকিউরিটি। তবে সিকিউরিটির দিক দিয়ে স্ট্রং। আবার এই যে এসইও তে একটু প্রবলেম আছে, লোডিং টাইম বেশি লাগে একটু, এরকম কিছু কিছু প্রবলেম আছে, যার কারণে অনেকে সাইটটা ওই যে র পিএসপি তে তৈরি করে নেয়। স্যার আপনার মাউস পয়েন্টার যে হ্যাং হয়ে আছে নাকি স্যার, নাকি আপনি হ্যাং হয় না, আমি ইয়ে করছি। কই ওটা ইনস্টল দিলাম, আমি কথা বলতেছিলাম। ও আমি আচ্ছা, অন্য একটা ক্লিকের আওয়াজ হয়, বাট মাউস নড়ে না। না, আমি ক্লিক দেই না, মাউস ইয়ে করি নাই, মাউসে হাত ছিল না এখানে। আমি না, কিবোর্ডও ক্লিক দিই নাই, আমি এমনিতে বসেছিলাম। তাহলে এখানে কি একটা থিম ছিল, আচ্ছা 7 নিউজ ফ্রিতে যদি ইনস্টল দেন অবশ্যই এখান থেকে ইনস্টল দিবেন। কোনটা, এই ম্যাগাজিন 7 এটা না? ওই 7 নিউজ হারিয়ে গেল যে। এটা নাকি? ম্যাগাজিন 7 উনি তো বললেন 7। আচ্ছা যাক, এটা আমার, হ্যাঁ এটা ইনস্টল দিয়ে নিই। একটা দিতে আমরা, আপনারা ইচ্ছা মতো আপনাদের মতো করে দিয়ে দিবেন। ওই প্রিভিউ হতে এত সময় লাগছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করলাম যে প্রত্যেকটার প্রিভিউ স্টাইল ভিন্ন ভিন্ন, মানে লোডিং এর যে স্টাইলটা ভিন্ন ভিন্ন। হ্যাঁ, একটা মাঝখানে দেখলাম যে ডট আসতেছে, আরেকটা এর মধ্যে রেড কালার বড় ডট ছিল, এটার মধ্যে মধ্যে দেখলাম কতগুলো স্পাইরাল ঘুরতেছে। ওটা হচ্ছে ইয়ের জন্য মেবি, ওখানে সিএসএস আর ইয়ে অ্যাপ্লাই করা আছে, লোডিং টাইমটা ওই সিস্টেমেই করে দেওয়া আছে। হ্যাঁ, এটা আমরা ইনস্টল দিয়ে নিই। ইনস্টল হচ্ছে, ওখান থেকে ইনস্টল দিতে পারি, আবার আমরা প্রিভিউ করে নিয়ে ইনস্টল দিচ্ছি। এই যে ইনস্টল হয়ে গেছে, এখন দেখেন অ্যাক্টিভ লেখা আছে, এখান থেকে অ্যাক্টিভ করতে পারি কিংবা আমরা থিমে গিয়ে অ্যাক্টিভ করতে পারি। আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিই, থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। চলেন তো এখন রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই দেখেন মাই ব্লগ নামে পোস্টগুলো এখানে চলে আসছে। তো ওগুলো যে ফিচার ছিল, ওটা যেটা সুন্দর লাগতেছিল, ওটা আরো কিছু প্লাগইন দিতে হবে, দেন ওটা ইয়ে হবে। এখানে মেবি চাইছে গেট স্টার্টেড উইথ,
এখানে কাস্টমাইজ করা যাবে তিনটা ম্যাগাজিনের। তো একটা প্রো ভার্সন আছে, প্রো ভার্সন দিতে হবে মনে হয়। হ্যাঁ, দিলে ওটা সুন্দর হবে দেখতে। এই ভার্সন তারপরেও আছে এটা। এটাতে হ্যাঁ ঠিক আছে, এটা হলো থিমের দেখেন হেডার ফুটার এসে এগুলো চলে আসছে, এগুলো আমরা এডিট করতে পারবো। হ্যাঁ বলেন। উনি বলতেছেন যে ওয়ার্ডপ্রেস থিমে পিএইচপি ইউজ পার্সেন্টেজ কতটুকু? ওয়ার্ডপ্রেস থিমে পিএইচপি ইউজ পার্সেন্টেজ মানে ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে পিএইচপি কতটুকু ইউজ করে, মানে কেমন ইউজ করে, বেশি না কম বাইরে? আপনি টেক্সট বক্সে দেখেন একটা মেসেজ করছেন। আচ্ছা আচ্ছা, এটা ইউজ করতে হয় পিএসপি মতো করে লিখতে হয়, পিএসপি লিখতে হয়, কিন্তু এর ফাংশন আছে আপনার কি বলে ওয়ার্ডপ্রেসের নিজস্ব ফাংশন আছে, হ্যাঁ হুক আছে, সেই হুক ফাংশন গুলো ইউজ করে তৈরি করতে হয় সবকিছু, ঠিক আছে। ব্যাকএন্ডে যত কাজ করা হবে, কিন্তু ব্যাকএন্ড পর্যন্ত আমরা যেতে পারবো কিনা বলতে পারছি না। ওয়ার্ডপ্রেসে ব্যাকএন্ডে কাজ করতে গেলে পিএসপি আবার এর থেকে দূরে থাকতে হবে মেবি, কারণ আবার পিএসপি না জানলেও আপনি ব্যাকএন্ডে কাজ করতে পারবেন না ওয়ার্ডপ্রেসে। আর ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আরো আপনাকে 300 ফাংশনের ব্যবহার জানতে হবে এরকম, কিন্তু আছে আর কি। আমরা চেষ্টা করব দেখার জন্য, যদি সম্ভব হয় তাহলে দেখবো অবশ্যই। তাদের কি আমরা জানি না হয়নি, তারা কি এটা প্রপারলি ইনস্টল দিবার, এটা কি কাজ কি দেখবে কি স্যার? হ্যাঁ দেখবে, পরবর্তীতে দেখবে, একটু দেখে নেবেন। এটা হচ্ছে প্লাগইনস, অ্যাপিয়ারেন্স এর মধ্যে আছে প্লাগইনস। হ্যাঁ, আর ইয়েটা কই থিমের থেকে তো কিছু প্লাগইনস নিয়ে নেওয়া উচিত। রিগার্ড চাই হিয়ার ফন্ট। স্যার এটা কি ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সন? হুম, ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সন? হ্যাঁ আপডেট। হ্যাঁ আপডেট ভার্সন এটা। আচ্ছা, আপনার এই লেফট সাইডের মেনু বারটা কোত্থেকে আসছে? এটা আমি খুঁজে পাচ্ছি না। এটা ইয়েতে আপনার ড্যাশবোর্ডে ঢুকেন, এই যে আমার domain.com, হ্যাঁ ডোমেইন, এটা আমার ডোমেইন /wp-admin অ্যাডমিন লিখে দিলে আপনার লগইনের জন্য, অ্যাডমিন প্যানেলে লগইনের জন্য ডিটেইলস যাবে আর কি, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে। এখানে থিমটা চেঞ্জ করলেন, আরো থিম আপনি ইউজ করতে পারেন। তো ঠিক আছে, আপনারা দেখেন, ট্রাই করেন একটা সাইট, তাহলে যে সাইটটা ইয়ে করছি সেই সাইটটা থিম চেঞ্জ করেন, আবার একটু টিউটোরিয়াল দেখে ডেকোরেশন করার চেষ্টা করেন।